নভেম্বরের 6 নভেম্বর, তখন আমি স্কটল্যান্ডে যাই। তো ওইখানে আমি একটা ট্রাভেল এজেন্সির মানে অধীনে জব করতাম। আমি নামটা মেনশন করতেছি না, খুব ফেমাসেবল একটা ট্রাভেল এজেন্সি ছিল। তো ওইখানে আমরা জব করতাম, আমরা 15-16 জন বাঙালি ছিলাম। তো আমাদের ডিউটির সেফটিটা ছিল এরকম যে আমরা একদল মানে 8-10 জন এক দল, আমরা 15 দিন করে হচ্ছে এয়ারপোর্ট থেকে যে গেস্ট আসতো তাদেরকে পিক আপ করে হচ্ছে গিয়ে আমরা হোটেলে ড্রপ করে দিয়ে আসতাম। আর এক দল ছিল যারা হচ্ছে গিয়ে ওই গেস্ট গুলোদেরকে হচ্ছে গিয়ে আউটডোরে ভিজিটে নিয়ে যেত। তো যাই হোক, এর মধ্যে একটা ভাইয়া ছিল, তার বাসা ছিল নীলফামারীতে। ভাইয়াটার নাম ছিল আফতাব ভাইয়া। তিনি অবশ্য আমাদের সিনিয়র ছিল। আমি স্কটল্যান্ডে যাওয়ার জবে ঢুকারও তিনি আরো 2-1 বছর আগে থেকেই ওইখানে ছিলেন তিনি, এবং তিনি জবে সবসময় খুবই সিরিয়াস ছিলেন। মানে এতটাই হচ্ছে গিয়ে উনি সিরিয়াস ছিলেন যে সবসময় তার কাজটা সে টাইমলি করে ফেলতো, কাজে কোনো ফাঁকি দিত না, মানে সবসময় খুব স্ট্রং ছিল কাজের ক্ষেত্রে সে। তো মঙ্গলবার আমাদের তখন সেফটি ছিল যে আমরা হচ্ছে কিছু গেস্ট নিয়ে আমরা আউটডোরে চলে যাবো। আমাদের আউটডোর ভিজিট ছিল, যার জন্য আমরা কিছু লোক আউটডোরে চলে যাই। তো ওই দিন হচ্ছে গিয়ে কিছু মানে ডেনমার্ক থেকে একটা ফ্যামিলি গেস্ট আসার কথা, 4 সদস্যের একটা গেস্ট আসবে। তো হেড অফিস থেকে দায়িত্ব দেয়া হলো আফতাব ভাইকে। তো বললো যে 2টার দিকে ওরা ল্যান্ড করবে, তুমি হচ্ছে কি ওদেরকে এয়ারপোর্ট থেকে গিয়ে পিক করে হোটেলে ড্রপ করে দাও। তো সেই মতোই আফতাব ভাই গাড়ি নিয়ে ড্রাইভার সহ তিনি রওনা দিলেন এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো এয়ারপোর্টে উনি পৌঁছানোর প্রায় 10-12 মিনিট ডিস্টেন্স হবে, মানে পৌঁছতে আর 10-12 মিনিটের মতো সময় লাগবে। এরকম সময়ে আনফরচুনেটলি কপাল খারাপ ছিল, গাড়িটা অ্যাক্সিডেন্ট করে এবং তারা দুইজনই স্পট ডেটে মারা যায়। ওকে। তো হেড অফিসে খবর আসলো যে ওরা তো খুবই গুরুতর অসুস্থ, ওদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং জানতে পারলো যে মারা গেছে। তো যেহেতু গেস্ট চলে আসছে, 2টার দিকে ল্যান্ড করবে, সেক্ষেত্রে হেড অফিস থেকে আরো 2টা ছেলে হচ্ছে গিয়ে এয়ারপোর্টে রিসিভ করার জন্য, হ্যাঁ, তাদেরকে রিসিভ করার জন্য পাঠায় দেয়। তো যাই হোক, এদিকে তো উনি মারা গেলেন আফতাব ভাই, আমরা খবর পেয়ে সবাই হসপিটালে গেলাম দেখার জন্য। তো খুবই কষ্ট লাগলো, যেহেতু একসাথে আমরা জব করতাম, তিনি মারা গেলেন। যাই হোক, তো যে 2 জন হচ্ছে এয়ারপোর্টে পাঠিয়েছিল উনি, মানে হেড অফিস থেকে যে 2 জনকে হচ্ছে গিয়ে ওদেরকে ড্রপ করার জন্য পাঠানো হয়েছিল, তো ওরা ফিরে আসছে যে ওই গেস্ট গুলোকে তারা পায়নি। তো একটা বিষয় হচ্ছে কি, আমাদের যে ট্রাভেল এজেন্সিতে জব করতাম ওইখানে কিছু কিছু ডিসিপ্লিন ছিল এরকম যে যারা জব মানে গেস্ট কে রিসিভ করতে যাবে তাদের ফুল ডিটেলস, ছবি, ফোন নাম্বার, এগুলো হচ্ছে গেস্টকে আগে থেকে হচ্ছে গিয়ে মেইল বা ফ্যাক্স যাই হোক করে দিত, যাতে চিনতে সুবিধা হতো এয়ারপোর্টে এসে। তো আফতাব ভাইয়ের ছবি আর হচ্ছে গিয়া আপনার নাম্বার ওগুলো আগে থেকে মেল করে দেয়। তো যাই হোক, ওরা যে 2 জন পাঠাইলো পরে ওরা গিয়ে ওদেরকে পায়নি, ওরা চলে আসে। তো যেহেতু গেস্ট গুলো ছিল ডেনমার্কের, তো তারা তো গ্লাসগোতে নামার পরে তো গ্লাসগো মানে ইউনাইটেড কিংডমের তো নাম্বার জানা নেই, এক্ষেত্রে তো ওদের সাথে কমিউনিকেট করার কোনো পসিবিলিটি নেই। তো 5টা কি 5:30 ওরকম সময়ে ওই গেস্ট গুলো, আমি একটা জিনিস বলে রাখি রাসেল ভাই, যে গেস্ট গুলোদের হচ্ছে গিয়ে জাস্ট এয়ারপোর্ট থেকে রিসিভ করে হোটেলে ড্রপ করে দেওয়া হয়, কিন্তু যে হোটেলের যে ঠিকানাটা এটা কিন্তু গেস্টের ওরকম মানে জানা কথা না, এবং জানা থাকে না। নিশ্চয়ই তারা প্রথমবারের মতোই আসছে। হ্যাঁ, প্রথমবারের মতো আসছে, ফার্স্ট টাইম। তো গেস্ট জানতো না হোটেলের অ্যাড্রেসটা। তো ওই গেস্ট ডেনমার্কের ওরা ফোন দিল 5টা 5:30টার দিকে, হেড অফিসের এক অফিসারকে কল করলো যে আমরা তো অনেকক্ষণ হয়ে পৌঁছেছি, তো আমরা বের হব, একটা গাড়ি পাঠান আর একটা লোক পাঠিয়ে দিল। আচ্ছা। তো ওই পাশ থেকে অফিসার জিজ্ঞেস করলো আমাদের লোক তো গিয়েছিল, মানে আপনি মানে কার সাথে আসছেন, আমি হোটেল কিভাবে পৌঁছালেন, আমাদের লোক তো ফিরে আসছে। তো না, আমরা তো চলে আসছি, আপনি যে লোককে পাঠিয়েছিলেন আফতাব মনে হয় তার নাম, সে তো আমাদেরকে এখানে ড্রপ করে দিয়ে গেল। মাই গড। ওই পাশ থেকে অফিসার খুবই শকড, হাউ ইজ পসিবল, কিভাবে সে আরো 2-3 ঘন্টা আগে মারা গেছে, সে কিভাবে তাদেরকে ওই হোটেলে ড্রপ করে দিয়ে আসবে। তো বিষয়টা রিকনফার্মের জন্য ওই অফিসার আরো সাথে কয়েকটা অফিসারকে নিয়ে ওই হোটেলে গেল এবং হচ্ছে গিয়ে গেস্টদের সাথে কমিউনিকেট করলো যে আসলে বিষয়টা কি বলুন। তো বললো যে আমরা জাস্ট টাইমে ওনাকে ওইখানে পেয়েছি এবং সে আমাদেরকে হোটেলে ড্রপ করে দিয়ে চলে গেল, এবং আমি তাকে টিপস দিতে চেয়েছিলাম, সে নেয়নি, কোনো কথাও বলেনি, সে গাড়িটা নিয়ে চলে গেল। তো এই তো ছিল, ওই পাশ থেকে অফিসার বলল আপনি শিওর? ও বললো হ্যাঁ। তারপরে অফিসার আফতাবের ছবি দেখালেন যে ওই ছিল, বললো যে হ্যাঁ ওই ছিল, কিন্তু সেটা কিভাবে সম্ভব?
তিনি তো 2-3 ঘন্টা আগেই মারা গেছে। তো অফিসার খুবই শকড হয় এবং ওনাকে পুরো ঘটনাটা খুলে বলেন। বলে যে দেখেন এই ঘটনা এই হয়েছিল, আমি পরবর্তীতে কয়েকটা আমাদের ছেলে পেলে পাঠিয়েছিলাম কিন্তু ওরা আপনাকে পায়নি। তো এটা শোনার পরে গেস্ট খুবই ভয় পায়। তিনি অবশ্য ওই দিনই হচ্ছে গিয়ে ওনার দেশে ব্যাক করেন। তারপর থেকে আমাদের যে কোম্পানির যে বিল্ডিং ছিল, আমরা যে বিল্ডিং এ আসলে থাকতাম, যে আমরা এক রুমে 2 জন করে থাকতাম, আমাদের থাকাটা কোম্পানির উপরেই ছিল। তো ওই ভাইয়াটাও ওই বিল্ডিং এই থাকতো। তো এরপর থেকে আমরা অনেক কিছুই ফেস করেছিলাম, যেমন মানে বাড়া করিডোর দিয়ে কেউ হাঁটছে, কেউ আত্মচিৎকার করতেছে, কেউ নক করতেছে দরজায়, মানে হুটহাট খুব বাতাস আসতেছে। আর জানেন স্কটল্যান্ডে খুবই বরফ পড়ে, কিন্তু অধিক শীতের মধ্যে সবারই খুবই গরম লাগতেছে, অ্যাবনর্মাল অনেক কিছুই ঘটতেছিল। পরে বাধ্য হয়ে আমরা অনেকেই চলে আসছিলাম। যাই হোক, রাসেল ভাই পরে এটার কোনো ব্যাখ্যা পাইনি। তো এই ছিল ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। এবং আপনি বলছেন যে এটার কোনো ব্যাখ্যা পায়নি, আসলে আমার মনে হয় যে এটা ব্যাখ্যাতীত একটা ব্যাপার এবং এটা আসলে ব্যাখ্যা পাওয়াটা এত ইজি বলে আমার কাছে মনে হয় না। বাট কোনো ব্যাখ্যা তো নিশ্চয়ই আছে এবং আপনাদের কারো যদি কিছু মনে হয়ে থাকে এটার উপরে ডেফিনেটলি আমাদের জানাতে পারেন। আমাদেরকে আপনারা ইমেল করতে পারেন, আমাদেরকে আপনারা SMS পাঠাতে পারেন এবং আমাদের SMS অলরেডি দেখতে পাচ্ছি অনেকে আমাদের পাঠাচ্ছেন। যেমন আমি দেখতে পাচ্ছি মিস MD ইরাক আলী রাজশাহী থেকে লিখেছেন যে লং লিভ ভূত FM। MD হোসাইন আমাদের কাওলা বাজার থেকে লিখেছেন জাসাল ভাই থ্যাঙ্কস। আমাদেরকে শামীম রন্টু খুলনা নেভি ক্যাম্প থেকে লিখেছেন, ভাইয়া আপনি কি জানেন ভূত FM শুনে শুনে সবাই ডায়ালগ বের করেছে এবং ভৌতিক সব প্রবলেম। আচ্ছা, কি প্রবলেম? ভৌতিক প্রবলেম আমি বুঝিনি অবশ্য। আপনি কি বুঝতে চেয়েছেন আর একটু ডিটেইলে লিখতে পারলে বোধহয় বুঝতে পারতাম। রায়ান ইসলাম আমাকে লিখেছেন পুলিশ লাইন থেকে। কোথাকার পুলিশ লাইন ভাই? এবং তিনি লিখেছেন রাসেল ভাই আজ আমার ভাই সাত্তার এক সাথে ভূত FM শুনছে। হিমেল পান্ডে আমাদের গুলশান 2 থেকে লিখেছেন এবং আমাদেরকে বলছেন ফিলিং টায়ার্ড, সো হোয়াট, তিনি মিস করবেন না। সো হি ইজ লিসনিং টু ভূত FM রাইট নাও এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস। আশা করছি যে রেগুলার আপনি এভাবেই থাকবেন আমাদের সাথে টিল দ্য এন্ড। আজকের একদম 2টা পর্যন্ত আপনাকে চাই ফরদিন। এবং আপনি সুস্থ থাকুন, কারণ আপনি বলছেন যে আপনি মোটামুটি টায়ার্ড অলরেডি, যে কোনো মুহূর্তে ঘুমিয়ে যেতে পারেন, কিন্তু আমরা যাচ্ছি না, কেউ ঘুমিয়ে যান এখনই। ফরদিন আমাদেরকে SMS করেছেন ফুলতলা থেকে। এছাড়া আমাদেরকে ফারিহা SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন অনিক খুলনা স্টার হল থেকে। এছাড়া আমাদেরকে নাইমুল ইসলাম SMS করেছেন আমাদেরকে জামিল। এছাড়াও শামীম আমাদেরকে SMS করেছেন নূরের চালা থেকে। এছাড়াও আমাদেরকে জিদান হাসনাত নাটোর থেকে SMS করেছেন। তুহিন রামগঞ্জ খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছে এবং তিনি বলেছেন যে তারা ভূত ভয় পান বাট দে লাভ ভূত FM। থ্যাংক ইউ। আমাদেরকে ফিরোজ ফ্রম নাটোর SMS করেছেন। আমি অনেকের কাছে যখন শুনি তখন আমার খুব দুঃখ লাগে। অনেকে আমাকে যখন বলেন যে না না ভূত FM ঠিক আছে, ভূত FM মনে হয় ভালোই, আসলে শুনি না, কারণ আমি যে কয়দিন শুনতে চেয়েছি কিছুক্ষণ শোনার পরে বন্ধ করে দিয়েছি, ভয় লেগেছে। তো এই ব্যাপারটাতে খুশি হওয়া উচিত নাকি এই ব্যাপারটাতে মানে কি অখুশি হওয়া উচিত, এইটা নিয়ে আমি বেশ দ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। যে বলছেন যে ভয় শুনতে পারি না, খুশি হব নাকি আসলে আমার দুঃখ পাওয়া উচিত। রিফাত রংপুর থেকে লিখেছেন, সুমাইয়া আমাদের খুলনা থেকে লিখেছেন এবং আমাদেরকে SMS করেছেন রনি। এছাড়াও তমাল যশোর থেকে SMS করেছেন। তনজিল আমাদের SMS করেছেন সিলেট থেকে। আমাদেরকে রুমেল SMS করেছেন রূপা খুলনা থেকে। অলিন্দ আমাদের SMS করেছেন ময়মনসিং থেকে। হামজা আমাদের SMS করেছেন যাত্রাবাড়ি থেকে। আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় অতিথির কাছে এবং আমাদের দ্বিতীয় অতিথি আপনারা জানেন, আমরা বললাম যে আজকে ছবি আপ করিনি এখনো পর্যন্ত, একটু পরে করব। সো আমাদের দ্বিতীয় অতিথি হচ্ছেন আহমেদ বাবু। তো বাবু ভাই আমাদের, এবং আমি তার কাছে শুনবো এটা প্রথমে একটা বড় ঘটনা দিয়ে আমরা শুরু করি, কি বলেন? রাসেল ভাই থ্যাংক ইউ। এই ঘটনাটা হচ্ছে আপনার আমাকে বলেছে নাইম হোসেন টনির বন্ধু রঞ্জু আর কি, ওর লাইফের ঘটনা আর কি নিজের। জি, তো ঘটনাটা শুরু করি রাসেল ভাই। জি প্লিজ। রঞ্জুরা অ্যাকচুয়ালি তারা হচ্ছে আপনার পশ্চিমবঙ্গের, ওদের ফ্যামিলি ট্রি যেটা এসছে ওখান থেকে, এবং ওরা সেটেলড বাংলাদেশে। আচ্ছা, তো ও ওর লাইফ টাইমে কখনো ওখানে তখনও যায়নি আর কি, যখন পর্যন্ত এই ঘটনাটা শেয়ার করেছে। তো তখন সে যখন আপনার ইন্টারমিডিয়েট যখন যে পাস করে তখন তার যাওয়ার সুযোগ হয়। তো সে খুব কিউরিয়াস থাকতো, তার ফ্যামিলিকে জিজ্ঞেস করতো যে
আহ, মানে কেন আমি যেতে পারি না? তোমাদের মধ্যে তো অনেকেই যায়, হ্যাঁ, তোমরা যাও ওখানে, বেড়াও, ঘুরে আসো, আমাকে তোমরা নাও না, এটা খুব একটা অ্যাবনর্মাল জিনিস। আমার বোনও গিয়েছে। তো ওরা বলে যে ফ্যামিলি থেকে ওকে সবসময় বলা হতো যে না, কোনো কারণ নেই, তোমার এখন যাওয়ার দরকার নেই, তুমি পড়াশোনা করো, টাইম ফর ইউ টু স্টাডি, এখন যাওয়া যায়। তো ওর কাছে জিনিস একটু রহস্যময় লাগতো, বাট ওকে যেতে দেওয়া হয় কাইন্ড অফ লাইক, ও জোর করেই যায় ওর যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা হয়ে যায়। আচ্ছা, তো ওখানে যাওয়ার পর ওকে দেখে যে ওকে যার কাছে দিয়ে দিয়েছিল সেটা ছিল ওর আপনার একজন জেঠি বলে আর কি, মানে ওর মানে চাচা, বড় চাচার ওয়াইফ তাকে, এবং তাকে ব্যাপক ইনস্ট্রাকশন দেয় রঞ্জুর মা। এটা সে তখন জিনিসটা অ্যাবাউট লাইক কি দেয়, ওর তখন সে খেয়াল করতে পারেনি। আচ্ছা আচ্ছা যে কোথাও মানে যেতে দেওয়া হবে না বা সামথিং লাইক দ্যাট, যাকে আপনার বাইন্ড করে রাখা হয়। তো ওর কাছে তখন জিনিসটাই লাগে যে হয়তো আমি যাচ্ছি দেশের বাইরে ফার্স্ট, এবং আমার হয়তো ওখানে কিরকম কি আমি তো জানি না, হয়তো আমাকে এই কারণেই রাখা হচ্ছে বা এই ধরনের কোনো কথা বলে দেওয়া হচ্ছে ফ্যামিলির কাছে। তো এটাতে বেশ কনফিউজ থাকে, বাট সে মনে করে যা, আমি ওখানে গেলে আমাকে কে পায়, আমি ঘুরবো ফিরবো, আনন্দ করবো। তো যেটা হয়, যখন ও যায়, যাওয়ার পরে ওদের যে অ্যাকচুয়াল যে বাড়িটা আর কি, সেখানে যখন নিয়ে যায়, সেটা হচ্ছে ওর দাদার মানে দাদাদের আর কি, পূর্বপুরুষদের যে ভিটা আর কি, বিশাল। তো বলে দেখে যে শোনে যে ওইটা একসময় ওর দাদার পূর্বপুরুষরা জমিদার ছিল, এবং তাদের বিশাল পুরানো বাড়ি টাড়ি পড়ে রয়েছে, অনেক হেরিটেজ সহ ভেতরে। আচ্ছা, তো ওর কাছে খুব ভালো লাগে। তো ওকে ওখানে বলেই দেয় যে তুমি এখানে আসছো বাবা, তোমার কিছু জিনিস আছে যেটা তুমি নিজের মেনটেন করতে হবে, যে তুমি একা একা ঘুরবে না, তোমার যদি ঘুরতে ইচ্ছা হয় কাউকে সাথে নিয়ে ঘুরবে, এবং তোমাকে সে দেখাবে কোথায় নিয়ে যাবে এসে। আর তুমি তো এই বাড়িরই লোক, হ্যাঁ এসে। তো তখন সে বলে যে আমি ঘুরবো না কেন, আমার তো স্বাধীনতা আছে, আমি যখন ঢাকায় ছিলাম আমি এই জায়গায় যেতাম, ওই জায়গায় আমাকে কেউ বাইন্ড করতো না, নিজের মতো থাকতাম। বলে না, এটা তো ঢাকা না, এটা তুমি আরেকটা জায়গায় এসছো, এবং এখানে তুমি কখনো এর আগে আসো নাই, এবং এটা পুরোনো বাড়ি, এখানে অনেক কিছু আছে। তো বলে অনেক কিছু বলতে কিরকম? তো বলে যে এখানে আছে, কুয়াও আছে, লুকানো কুয়া, সুড়ঙ্গ, হ্যাঁ, যেখানে তুমি পড়ে গেলে হারাই যেতে পারো। তো বলে যে এরকম জিনিস কি আছে, আনঅ্যাটেন্ডেড থাকে? বলে হ্যাঁ আছে, হয়তো এখন সময়ের জন্য ওই জায়গাগুলো হয়তো ভরাট হয়ে গেছে কোনোভাবে, বা ওটার মানে এন্ট্রান্স এর মধ্যে স্ল্যাব ট্ল্যাব দেওয়া ছিল, সেগুলো পুরান হয়ে গেছে, প্লাস জমিদার বাড়ি পুরান, এখানে সাপ খোপ আছে, এসব অনেক কিছু বললো। কিন্তু ওর কাছে যুক্তিটা আসলে সঠিক মনে হয় না, যে আমি একটা গ্রোন ছেলে, আমাকে এইভাবে করে রেস্ট্রিকশন কেন দেবে। এনিওয়েজ, তো এটা শুনে সে মোটামুটি থাকে। তো ফার্স্ট দিন সে হালকা পাতলা ঘোরাফেরা করে, মানে সে যায় না, মোটামুটি মেনেই চলে, এরকমই চলে, এবং সে অনেকের সাথে গল্প করে। তো ও একটা জিনিস দেখে যে ওকে খুব সমীহ করে, সবাই সমীহ করে চলে, এবং ওকে যে একটা ছেলেকে অ্যাসাইন করা হয়েছিল ওকে ঘোরানোর জন্য, তো ও তাকে জিজ্ঞেস করে যে আচ্ছা, আমাকে দেখে মানুষ ভয় পায় কেন? আমি তো আসলে ভয় পাওয়ার মতো কিছু করতেছি না, প্লাস আমি তো এখানে এসে আমার আচরণটাও একটু ডিফারেন্ট, আমি তো ওরকম করছি না। তো ওকে কিছু বলে না। তো পরে এক সময় সে যখন ফ্রি হয়ে যায়, তখন বলে কি, দেখেন আপনার ফ্যামিলি মেম্বাররা তো সবাই একটু রাগী টাইপের, যাদেরকে আমরা চিনি তারা খুব রাগী এবং খুব অন্য টাইপের ছিল, মানে সহজেই করেন। তো কোন সময় কিসে মাইন্ড করেন, রাগ করেন, সেটা তো আমরা জানি না এসে। তো তখন বোঝে, ও জানতো যে তার বাবার কথা, তার বাবা ইজ ভেরি সফট হার্টেড মানুষ। তো চিন্তা করেন আমার বাপ তো এরকম না, তো এই ধরনের কথাবার্তা কেন বা কি। তখন তার ইন্টারেস্ট একটু বাড়ে ব্যাপারটা নিয়ে। তো ও এটা আরেকটু ইনকোয়ারি করার চেষ্টা করে, একটু আশেপাশে মানুষের কাছে যায়, যাদের সাথে পরিচয় জিজ্ঞেস করে কে ছিল আমার, কে কি। তখন তার ব্লাড ট্রি সম্বন্ধে বলে যে আপনাদের ব্লাড লাইন এরকম। ও যেটা ফাইন্ড আউট করে যে তার যারা আসল পূর্বপুরুষ ছিল তারা অনেক অত্যাচারী ছিল, এবং ব্যাপক রকমের অত্যাচার তারা চালাতো এখানে, এবং সেগুলো শুনে সে বেশ আপনার জানতে পারেন যে এটা খুব মানে ব্যাপক ছিল। তো জেনে নিজের কাছে একটু খারাপ ফিল করে। তো যাই হোক, বাসায় যখন থাকে, রাতের বেলা বলছে যে ওই যে রুমটাকে ওকে দেওয়া হয়েছিল সেটার পাশ থেকে আপনার পানি দেখা যায়, নদীর মধ্যে দেখা যায় পাশে, এবং ও খুব দেখে সুন্দর বাতাস আসে, রুমটা ওখানে থাকে। তো ওকে বলে যে তুমি রাতের বেলা জানলাটা বন্ধ করে দিবে। ওর যে জেঠি আছে বলে তুমি রাতে জানলা বন্ধ করে দিবে, এটা খুলবা না, এবং ওকে কিছু ওদের নিজস্ব কিছু মানে যে মালা টাইপের কিছু জিনিসপত্র, যেটা হয়তো ওদের রিলিজিয়াস ইস্যু আছে, সেগুলো বলে যেগুলো বিছানার কাছে রাখবা, বিছানা থেকে উঠবা না, বিছানা থেকে যখন উঠবা শব্দ করে উঠবা, কোন রকম আনইউজুয়াল কিছু যদি তুমি দেখো এখান থেকে শব্দ করবা যাতে আমরা এখানে আসতে পারি, মানে বিভিন্ন রকমের সেশন দিয়ে। তো ও ফার্স্ট মনে করে যে এই সব দিকটা হচ্ছে যে আমি এখানে আসছি মনে করতেছে আমি বাচ্চা ভয় পাবো, সেটা কেয়ার করে না, অতটা সিরিয়াসলি না, মোটেই সিরিয়াস করে। এবং যে মালা তাকে দিয়ে দিচ্ছিল হাতে পেঁচাইতে বা সামথিং, সে রাত্রেবেলা খুলে রেখে দেয় এক কোনায়। সে তার মতো আরাম করে রাতের বেলা যায়, বলে যে জানলা খুলে আপনার সিগারেট বের করছে সে খাওয়ার জন্য। তো বলছে সিগারেটটা ধরাতে যাচ্ছে বারবার, ম্যাচ
কাজ করছে না, মানে বারবার সে নিয়ে যাচ্ছে। ক্লিক করছে যে ম্যাচ চলে না। তো ইটস এ নর্মাল থিং, সে মনে করে হয়তো ম্যাচ ড্যাম হয়ে গেছে। তো সে যায় খুঁজে 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 খুঁজে, তার এখানে আর কিছু পায় না, তারপর লাইটার বের করে, খুঁজে লাইটার পায়। তো লাইটার দিয়ে সে সিগারেট ধরে। সিগারেটটা যখন ধরা হয়েছে রাসেল ভাই, তখনই নাকি মনে হচ্ছে যে তার পিছনে কেউ একটা বেশ বড় একটা শব্দ করছে, লাইক হাম, এই টাইপের একটা শব্দ এরকম আচ্ছা। পেছন থেকে শুনছে। তো শোনার পরে সে একটু থতমত খেয়ে গেছে যে এই রুমের মধ্যে তো এরকম কেউ থাকার কথা না, শব্দ কে করবে এখানে। তো বেশ আড়ষ্ট হয়েছে, বলে কি এটাকে মনের ভুল হলো। যাই হোক, সে সিগারেট খেতে থাকে, কিন্তু জানলা খুলে দিচ্ছে সে। ঘরের মধ্যে সুন্দর হাওয়া ঢুকতেছে, এবং এক পর্যায়ে সে এসে সিগারেট বন্ধ করেছে, যে তার খাটে বসে সে লাইটটা নিভাই দিচ্ছে রুমের। লাইটটা যখন নিভাই দিছে, তখন সে দেখতেছে যে ওই যে সে খোলা জানালাটা, সেখানে কোন একটা মানুষ দাঁড়ায় আছে, মানে ওই ঠিক জানলা সোজা একটা মানুষ দাঁড়ায় আছে, এবং মানুষটা আপনার ঠিক বোঝা যাচ্ছে না যে এটা কি ছেলে না মেয়ে। লাইক একটা কাপড় গায়ের মধ্যে জড়ানো, পুরা এরকম মনে হচ্ছে যে পুরা গায়ের মধ্যে একটা কাপড় জড়ানো দাঁড়ায় আছে। তো ও বেশ ভয় পেয়ে যায়, কারণ এটা বেশ পুরানো জায়গা, এবং এখানকার ইলেকট্রিসিটিও থাকে না সব সময়, মানে কখনো থাকে কখনো থাকে না, এরকম একটা অবস্থা, এবং মানে জরাজীর্ণ বাসা। তো ভয় পেয়ে যায়। তো ও যেটা করে যে হেঁটে তাড়াতাড়ি উঠে যায়, লাইটটা জ্বালায়, দেখে ওখানে কেউ নাই, মানে পুরো রুমটা ফাঁকা। তো জিনিসটা ওকে প্রথম দিন খুব টাচ করে। ও সকালে উঠে বলে যে আমি এখানে একটা মানুষকে দাঁড়ান দেখছি এসে। তখন বলছে যে তুমি কি, তোমাকে যেসব প্রসিজার আমরা বলছিলাম যে তোমাকে মালাটা তুমি এগুলো ঠিক মতো রাখতে পারছো, যে না আগলা রাখিনি। তখন তাকে তার জেঠি খুব বকা দেয় যে তুমি অবশ্যই অবশ্যই ওই মালাটা রাখবা, বিকজ এই বাসা পুরানো, তোমাকে বলা হয়েছে। তখন বলে কি প্রবলেমটা কি, এখানে ভূত আছে। তখন তাকে বলে যে ভূত ঠিক না, এটা তো পুরানো বাড়ি, এটার সাথে অনেক ইতিহাস জড়িত আছে। এবং তখন তার জেঠি তাকে একটা কথা বলে যে এখানে অনেক আত্মা আছে। আচ্ছা। যে জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, আত্মা আছে, এবং আত্মারা মানে ওদের বিলিভ অনুযায়ী আর কি, অ্যাকর্ডিং টু দেয়ার বিলিভ, বলতেছে এখানে অনেক আত্মা আছে, এবং আত্মারা মানে মানুষকে মানে এরকম দেখা দেয় বা সমস্যা করে। তো সে তার জেঠির সাথে প্যারাপিড়ি করে যে আসলে আত্মা দিয়ে ভয় পাওয়ার কি আছে, আত্মা থাকতেই পারে, আত্মা তো অনেক থাকতে পারে, যে কোনো মানুষ বললেই তাহলে আত্মা হয়, আমি কেন ভয় পাবো এসে। তখন তাকে তার জেঠি বলে যে তোমার পূর্বপুরুষরা অনেক অত্যাচারী ছিল, অনেক মানুষকে এখানে মেরে ফেলছে, অনেক রকম অত্যাচার করছে, এবং সেগুলার কিন্তু বাজে এফেক্ট হয়। এবং তুমি মানে ব্যাপারটা মাথায় রাখবা যে তোমাদের ফ্যামিলিতে তোমাকে নিয়েও কিছু কথা ছিল, যে এই পরিবারের যে ছেলে হবে তাদের সবারই কিছু সমস্যা হবে। আচ্ছা, এবং তোমার বাবার ব্যাপারে অনেক বেশি রকম ছিল, এই কারণে তিনি যখন নাকি ওই পাশে চলে যায়, ওই বাংলায় মুভ করে যায়, এইসব কারণে, এবং তার বংশে তুমি এসো, সো ইউ বেটার বি কেয়ারফুল, তোমাকে এর জন্য এখানে আনা হতো না। তো রঞ্জুর ব্যাপারটা শুনে আপনার বেশ শকড হয়, প্লাস সে এটাকে মনে করে আমি তো এটা সিনেমা নাটকের মতো একটা ঘটনা দেখতেছি, একদম একদম এটা তো মানে কিছু মানে ব্যাপারই না। তো সে এটা হাসে, বাট সে ভূতের ভয়টা তার মধ্যে ঢুকে যায় আসলে, যে ভূত জিনিসটা এখানে থাকতেই পারে, যে জমিদার বাড়ি সম্বন্ধে যে ভীতিগুলো থাকে সাধারণত। তো ও এরপরের থেকে দেখি ও কিছু জিনিস মানে বেশ ভালো মতন আপনার ফিল করা শুরু করে ওই বাসাতে। যে ফিল গুলো হচ্ছে যে হঠাৎ হঠাৎ ওর কানের কাছে কে ফিসফিস করতো, জমিদার বাড়িতে কানের কাছে ফিসফিস করতো, আপনার ওর বাড়ি কল মানে এক ধরনের হুইসপারিং করে চলে যেত। হ্যাঁ, এই জিনিসটা কন্টিনিউয়াসলি হওয়া শুরু করে। তো ও নিজে নিজে ভাবে যে এটা হইতে পারে যে আমি আপনার কোনো কিছু হয়তো আমি শুনছি, শোনার পরে আমার মনের মধ্যে এটা ঢুকে গেছে। হ্যাঁ, এর জন্য হয়তো আমি মানে জিনিসটা দেখতেছি। তো একদিন যেটা হয়েছে, এই ওই ইন্টারভেন্টিং টাইমে যখন সে থাকছে আর কি, এরকম সময় ওই বাড়ির যে ছাদটা আছে, ছাদের পাশে কিছু বড় বড় গাছ ছিল, নারকেল গাছ টাইপের, ঠিক আছে। তো ও উঠছে সন্ধ্যার পরে, এবং মানে একটু যখন আলো কমে গেছে এরকম সময়, যে সন্ধ্যার পরে যে ওই নারকেল গাছের কাছে সে ওখানে হাঁটতেছে, দাঁড়াচ্ছে, সিগারেট খাচ্ছে। তো এই সময় সে দেখে যে ওই পাশ থেকে একটা মানে মানুষ আসতেছে, বেশ পুরুষ মানুষ, বেশ সুগঠিত টাইপের, এবং তাকে দেখে একটা ধমক দিছে, এবং ধমকটা খেয়ে সে বেহুশ হয়ে যায়। কি ব্যাপারে ধমক দিচ্ছে, মানে কেন? মানে কিছু একটা বলে বেশ রূঢ় স্বরে একটা ধমক দিছে। আচ্ছা, এবং ধমকটা খেয়ে না তার আর কোনো হুঁশ নাই, সে ওখানে ফেইন্ট হয়ে যায়, আপনার বেহুশ হয়ে যায়। এবং পরবর্তীতে তার যখন স্মৃতি ফিরে, মানে যখন সে হুঁশ ফিরে, তখন তাকে ওই বাসার মানুষটা করে জিজ্ঞেস করে কি হয়েছে এসে। তো সে বলে যে এরকম আমি ছাদের উপর ছিলাম, এরকম দেখে ধমক দিচ্ছে, এখানে ধমক দেওয়ার কি আছে। তখন তাদের সবাই মুখ চাওয়াচাই করতেছে, আর বলছে যে তোমার এখানে থাকা লাগবে না, তুমি চলে যাও। কারণ এইখানে এই যে ধমকটা যে দিছে, এটা ছিল এই বাড়ির একজন কর্তা। হ্যাঁ, এবং তাকে অনেকেই এরকম দেখে আপনার এই বাসার মধ্যে, যে চলাফেরা করে অনেক সময় করে, এবং এটাতে মানুষ ভয় পায়, এই বাড়ির মানুষজন এত ভয় পায়। এরপর থেকে সে খুব অ্যাবনর্মাল কিছু বিহেভিয়ার তার মধ্যে চলে আসে,
রাসেল ভাই, যে ওই রঞ্জু এই হঠাৎ ভয় পেতে থাকে। হ্যাঁ, মানে এই ধরনের ভয় তার মধ্যে কাজ করে এবং সে কিছুটা মাঝে মাঝে স্প্লিট পার্সোনালিটিতে চলে যায়, যেটাকে ওরা মনে করে যে এটা আপনার পার্সোনালিটি কলাপস করে, তার ডিফারেন্ট টাইপের পার্সোনালিটি তার মধ্যে চলে আসে এবং সে কথাবার্তা বলে অনেক সময় ওই মানে ডিফারেন্ট টাইপের টোনে। এবং সে ঢাকায় চলে আসছে, এখন পর্যন্ত নাকি তার মধ্যে এই ধরনের চেঞ্জিং কিছু আছে, যে আচ্ছা, সে এখন পর্যন্ত তার মধ্যে আছে, যে সে বিভিন্ন সময় এরকম মানে তার মধ্যে চেঞ্জিং চলে আসে। তো এটা নিয়ে ওকে দেখানোর চেষ্টা করছে ওদের বিলিভ অনুযায়ী কিছু মানুষকে, যারা এটা করতে পারে। তো তাদের মধ্যে থেকে বলা হচ্ছে যে তার পূর্বপুরুষের কোনো একটা মানে আত্মা ক্যারি করে সে নিয়ে আসছে ভেতরে, আর কিছু পূর্বপুরুষের আত্মা সে ক্যারি করে নিয়ে আসছে এবং তার উপরে সেটা মাঝে মাঝে ভর করে, ঠিক আছে। এবং ইসে বলছে কিছু আপনার মৌলানা টাইপের যারা মানে মুসলিম বিশ্বাসে তারা বলছে যে তার উপর কোনো জিন ভর করছে। সো এটাই হচ্ছে ঘটনা রাসেল ভাই রঞ্জুর। এবং বাট মানে এখনো সে কিন্তু এইরকম পজিশনেই আছে আর কি, এখন পর্যন্ত সে আছে। সে হঠাৎ মানে তার মধ্যে এরকম চেঞ্জ এসে পড়ে। আচ্ছা, এটা তার মানে এটার থেকে তার মানে মুক্তি পাওয়ার কোনো উপায় সে মানে এখন হয়তো সে ওইভাবে সিক করে নাই, অনেকে তো অনেকভাবে সিক করে। অনেকে, যেমন আমি অনেক মানুষকে দেখেছি পজেসড যারা, তারা কিন্তু অনেকেই দেখা গেছে যে প্রপার একটা চ্যানেলে যে কারো মাধ্যমে সেটাকে গেট রিড অফ করছে। আবার আমি আমার অনেক বন্ধুকে চিনি যা পজেস ছিল, এখনো হাতের মধ্যে তাবিজ পরে থাকে স্টিল, মানে হয়তো হি ওয়াজ পজেসড ওয়েন হি ওয়াজ ইয়াং, টিন এইজ সময়, এখনো সে হাতে তাবিজ পরে থাকে। এই 10-15 বছর ধরে তার হাতে তাবিজ আছে। মানে আমার এক বন্ধু বলতো যে তার তাবিজটা একটু ক্ষয় হয়ে গেলেই সে বিভিন্ন রকম জিনিস দেখতে পায়। তাবিজের যে মোমটা ক্ষয় হয়ে যখন ভেতরের ইটা বের হয়ে আসে, তখনই সে বিভিন্ন জিনিস দেখতে পায়। তো এটা তো বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের আছে। এবং আপনি যেটা বলছেন যে আপনার কাছে কি মনে হয় যে এই যে মানে এত কিছু ঘটলো, এটার পেছনে আসলে কি কারণ থাকতে পারে? আমার লজিকে যেটা আপনার লজিকটা হচ্ছে রাসেল ভাই, যে ওই বাড়িটা তো অবশ্যই পুরানো, এবং অ্যাকচুয়ালি জমিদার বাড়ি সম্বন্ধে আমি যেটা মনে করি, বিভিন্ন জমিদার বাড়ি যেগুলো বেশ স্মৃতি প্রজড়িত, এবং এই কথাটা তো সত্যি, সবাই মানে যে অনেক বেশিরভাগ জমিদাররাই ছিল বিলাসপ্রিয় খুব, এবং তাদের অত্যাচারটা মানে কি এটা মানে একদম মানে একটা সিস্টেমই ছিল তাদের, যে আমাদের বাড়ির সামনে জুতা পরে হাঁটতে পারবে না, এটা করতে পারবে না, যাকে খুশি বাসায় এনে ধরেন যে কোনো পারফর্ম মানে যে কোনো কিছুই তারা করাতো, ঠিক আছে। তাদের আলাদা বাইজিখানা ছিল যেখানে নাচ হতো, জলসা ঘর ছিল, হ্যাঁ। তারপর দেখা যাচ্ছে যে কেউ কাজ না করলে তাকে পিটাতো, থিংস লাইক দ্যাট। এবং তাদের টর্চারে এরকম অনেক হিস্ট্রি আছে, মারা গেছে। এটা গেলেই বাংলাদেশের কেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, যেসব জায়গায় যান এরকম হিস্ট্রি পাওয়াই যায় যে অত্যাচারী মানুষকে মেরে ফেলছে। তো এবং তখন তো আসলে আইনটা ওইভাবে প্রয়োগ করতে পারতো না, কারণ ভাইসরয় ওয়াজ দ্য লিডিং পার্সন ইন দ্যাট প্লেস। তো জমিদাররাই লিড করতো একদম। তো যেহেতু মানুষ মারা যায়, এবং মানে এখন অ্যাকর্ডিং টু মাই বিলিভ, আমি যেটা বিশ্বাস করি রাসেল ভাই, এবং এটা অ্যাকর্ডিং টু মানে আমাদের ইসলামিক বিলিভে যেটা বলা হয়, প্রত্যেক মানুষের সাথে একটা জিন থাকে, তার দেওয়া এটা নিয়ে আমরা আগে আলোচনা থাকে। এবং যে মানুষটা মারা যায়, অনেক সময় সে কারিনকে রিঅ্যাসাইন করা হয় না কারো প্রতি, তো সেই কারিনটা সেখানে থেকে যায়। আমার কাছে এরকম একটা জিনিস আমি আপনি বলেন। হ্যাঁ, তো কারিন থেকে যায়। তো যেটা হয়, ওই কারিন মানুষকে শুধুই মানে বিভিন্ন সময় এক এক রকমের জিনিস দেখায় এবং ডিসেপশনের দিকে নিয়ে যায়, ধোঁকা দিতে থাকে মানুষকে বিভিন্ন জিনিসে। এবং অনেক সময় সেই কারিন কিন্তু অন্যকে পজেসও করে ফেলে, এবং সেই পজেশন থেকে কিন্তু মানুষটা ওই ধরনের জিনিস দেখা শুরু করে। যেমন এক অ্যাস্ট্রোলজারের কথা আপনাকে বলেছিলাম যে ছোটকালে, যে উনি বলেছিল যে উনি বিশিষ্ট কোনো ব্যক্তির আত্মাকে নিয়ে আসবেন কাজের মানুষের উপরে। ওই কাজের মেয়ে কিন্তু ইংলিশে কথা বলেছিল, সে কথা বলার কথা না। সো এটা কিন্তু সম্ভব। আমি এটাকে কিভাবে আপনি ব্যাখ্যা দেবেন? এটাও কোন একটা না, আমি তাই বলছি, মানে এইটা যদি কেউ বলেন যে এটা অসম্ভব, এটা কি তাহলে ব্যাখ্যা দেওয়ার উপায় কি? মানে এই জিনিসটা যদি ঘটে, ব্যাখ্যাতের জিনিস। কারণ অনেকে বলে, অনেকে যারা আপনার অনেক সাইকিয়াট্রিস্ট আছে, আর প্যারানর্মাল সাইকিয়াট্রিস্ট, প্যারানর্মাল এক্সপার্ট, কিছু কিছু মানুষের ব্রেন নিয়ে খুব খেলতে পারেন। তারা অনেকে বলেন যে মানুষের ব্রেন কন্ট্রোল করতে পারে অনেক সময়। একদম, আমার কাছে এটা মনে হয় যে সেটা হচ্ছে হিপনোটিক সাজেশনের মাধ্যমে করতে পারে। এবং অনেকে বলে যে এই যে ইংরেজিতে কথা বলানো বা একটা ডায়ালেক্ট সে জানে না, সেটা তাকে দিয়ে বলানো, এটা এক ব্যক্তি আরেকজনকে হিপনোটিক সাজেশনের মাধ্যমে দিয়ে ফেলে, এবং সে তখন এটা বলে। বাট অ্যাকচুয়ালি জিনিসটা বিভিন্ন ব্যাখ্যাত আছে। এখন আমার কাছে বেশি বিশ্বাসযোগ্য মনে হয় কারিনের ব্যাপারটা,
কারণ ভূত ভবিষ্যৎ যখন বলতে থাকে সেটা একমাত্র কারিনের পক্ষে সম্ভব, কারণ সে তার আয়ু, তার ইউথ শুরু হয়েছে 900 বছরে, সে ইয়াং হয়েছে। 900 years that thing has spent, entity has spent to grown to that age, like teenage হওয়ার জন্য তার মাধ্যমে। তো সে অনেক কিছুই জানে, অনেক কিছু শোনায়, থিংস লাইক দ্যাট। তো Right. জমিদার বাড়িগুলো এই কারণেই বেশ ইন্টারেস্টিং, বাট সাবধান থাকা উচিত, কে কখন অবভিয়াসলি পজেস্ট হয়ে যায়। মানে এবং আমার কাছে যেটা মনে হয় যে আমরা একটা ব্রেক নিয়ে আসি, ব্রেক নিয়ে আমরা এই বিষয়ে আরো কথা বলবো, আরো ঘটনা শুনবো, এবং আপনাদের কেমন লাগছে সেটা আমাদের SMS করে জানান, আপনারা জানান আমাদের ফেসবুকে, এবং আশা করছি যে আপনাদের SMS এবং দারুণ কিছু ঘটনা নিয়ে আবারও ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই। স্টে টিউনড রেডিও ফুর্তি। Mood FM. The night comes alive with Alan. হ্যালো রাসেল ভাই, আমি শাহ মোহাম্মদ কাউসার, সাউথ কোরিয়া থেকে। রাসেল ভাই, আমি যে ঘটনা আপনাকে বলবো এটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো আমি যখন 2013 কোরিয়াতে আসি, তো আসার পরে কোনো একটা কারণে আমার প্রথম যে কোম্পানি আমাদের দেশ থেকে নিয়ে আসে, ওখানে একটা সমস্যার কারণে আমি কোম্পানিটা চেঞ্জ করি। চেঞ্জ করার পরে আমার সাথে বরিশালে বড় ভাই ছিল, তো বললো স্যার কেমনি কি করা যায়, চলো আমরা দুই ভাই মিলে ভালো একটা কোম্পানিতে ঢুকে যাই। আচ্ছা বললাম। তো সিউলের কাছ থেকে, সিউল থেকে প্রায় আপনার ধরেন ওটা একটু বাইরে সাইডে, মানে গ্রাম সাইডে একটা কোম্পানিটা, মানে আমাদের মেসেজ আসে, তো আমরা দুজন এখানে যাই। যাওয়ার পরে কোম্পানির কাজ বা সব কিছু আমাদের মোটামুটি পছন্দ, এবং যে থাকার যে মানে আমাদের ফ্ল্যাটটা দেয়, তো ওইটা আর কি ভালো লাগে। মানে কোরিয়াতে আসলে আমরা যারা আছি হয়তো বা কাজের পরিবেশ, কিন্তু থাকাটা একটু সমস্যা, সবার ক্ষেত্রে থাকাটা একটু সমস্যা। অনেক সময় দেখা যায় আপনার এক রুমে 3 জন 4 জন করে শেয়ার করে থাকা লাগে, তো এখানে আপনার সমস্যা হয়। তো এখানে যে আমাদের যে ফ্ল্যাটটা দেয়, ফ্ল্যাটটাতে আপনার ধরুন আমরা 2 জন ছিলাম, তো ফ্ল্যাটটাতে 4টা রুম ছিল, মানে অকল্পনীয় এত সুন্দর একটা ফ্ল্যাট, মানে প্রথমে তো থা হয়ে যায়। কাছে গেলাম, তো কিন্তু সবচেয়ে যে সমস্যা যেটা ছিল আমাদের, যে ফ্ল্যাটটা দেখলাম, আমার ফ্ল্যাটটা ছিল অর্ধেক গ্রাউন্ড এবং অর্ধেক উপর, মানে নিচতলায়, মানে ওটা গ্রাউন্ডের মধ্যে ছিল, অর্ধেক গ্রাউন্ডের মধ্যে ছিল। কাছে গেল, তো শুরু করলাম কাজকর্ম। তো আমাদের আমি যদি আপনার মানে আমাদের ফ্ল্যাটটা বা আমাদের যেখানে থাকি টোটাল ডিটেলস না বললে কিন্তু আপনি বুঝবেন না। তো ধরুন আমাদের যে ফ্ল্যাটটা আছে, ফ্ল্যাটটার সাইডে অপোজিট সাইডে, মানে দক্ষিণ সাইডে সম্পূর্ণ পাহাড়। তো পাশ দিয়ে আপনার লেক সিস্টেম গিয়েছে, মানে পানি চলাচল, মানে পাশে হাইওয়ে রুট, তো এই আর কি। কিন্তু আমাদের ফ্ল্যাটের সাথে আরো একসাথে 4টা ফ্ল্যাট আছে। তো আমরা যে ফ্ল্যাটটায় থাকি, নিচতলায় থাকি, কিন্তু আমাদের উপর 2 তলায়, 3য় তলায়, 4র্থ তলায়, 5ম তলায় মনে হয় একটু থাকে। কেন মানে কোনো লোকজনে দেখে নাই, কিন্তু আমরা নিচতলায় থাকি, 2 জন থাকি 5টায়, মানে যাওয়ার পরে আপনি যারা নিচতলায় সাধারণ শেষ সাথে থাকে, তো শেষ সাথে যাওয়ার পরে আপনি দুজনে মিলে অনেক কষ্ট করে রুমটা মানে গুছাই নিয়ে আজকে শুরু করে দিলাম। ফার্স্ট টাইম রুমে গেলাম, কেমন কেমন একটু মানে ওই বা ব্যবসা গরম, অসুস্থ লাগতো। তো মামুন ভাই যখন আমাকে বলতো যে স্যার তোমার কি রুমটা কেমন লাগে, আমি কই তো চলে তো ওরা, আমি বলি না যে আমার সেরকম লাগে। তো 2 জন রুমে থাকি। তো তখন ফার্স্ট টাইম কাজ অনেক কঠিন ছিল। তো কাজ করার পর সব খুব ক্লান্ত হয়ে যেত, তো ঘুমাইতাম। কোনো কারণে আমি কিন্তু নাক ডাকি না, কিন্তু আমি এত নাক ডাকতাম, মামুনের উল্টো কথা কি ব্যাপার তুমি তো নাক ডাকো। তো যখন আমি বললাম মানুষ সেই নাক দেখি, হ্যাঁ তোমার নাক দেখো সমস্যা। আচ্ছা, তখন আমি বললাম ঠিক আছে, তো তুমি এই রুমে কেমন রুমে চলে যাবে। তোর ওই রুমে কেমন রুমে চলে এলাম। তো চলে আসার পর মামা বলেছে রাতে তো ভয় পাই। আমি তো ভয় পেলাম না, কারণ আমি থাকলে তোমার সমস্যা, আমি নাক ডাকি সমস্যা, আর তোমার রাতে ভয় পাবো, মানে হ্যাঁ আমি ভয় পাই। আমি কিন্তু সমস্যা দিয়ে ওঠে তোমার, হয়তো আমার সাথে থাকতে তোমার নাক ডাকি, আর ওই সমস্যাটা তোমার সুযোগ শুরু, আমি হঠাৎ করে নাক ডাকি বুঝতেছি না। তো এবার কিছুদিন চলার পর মামা বলে যাবো কাজ করবো না, কেন চলে যাবো মানে। তো কি করলো, কোনো কারণে চলে গেলো। চলে যাওয়ার পরে আমি কিন্তু একা হয়ে গেলাম। যে জায়গায় ছিল এখানে কিন্তু কোনো বাঙালি বা কারোর সাথে কোনো দেখার কোনো স্কোপই নেই, টোটালি ওভারঅল একা, এবং আশেপাশে তো কোনো অন্যান্য দেশের লোকজন ছিল না। তা আমরা কোম্পানিটা একা ফরেন ছিলাম, আর সবাই কোরিয়ান ছিল। তো এখন কেমনে চিন্তা করলাম থাকা লাগবে, কারণ আমার যে অপশন, মানে এখানে সিস্টেম হলো আপনার কোরিয়াতে 3 মাস চাকরি চেঞ্জ করা যায়, কিন্তু এর আগে আমার চাকরি চেঞ্জ করে, ঠিক আছে আমার অপশন লাস্ট অপশন। এই অপশন আমি আরেকটা কোম্পানি চেঞ্জ করে দেবো না, আরেকটা কোম্পানি গেলে ওটা আমি শেষ কোম্পানি, ওইখানে যদি মালিকের কোনো কিছু করে বা মালিকের মধ্যে কোনো অ্যাকশন দিতে পারবো না, কারণ তোমার ক্ষমতা আমার হাতে নেই, কারণ আমার কোনো উইকেট নেই। লাস্ট উইকেট, ওইটা আমার লাস্ট উইকেট। তো এই সময় থেকে দেওয়া লাগে, তো থেকে গেলাম। এখানে আরেকটা ঘটনা আসলে মিস করছি। যখন আমরা 2 দিন একসাথে ছিলাম, তখন ওই আমাদের এখানে গ্যাসটা ছিল। তো গ্যাসটা আসার পরে না মামুন ভাই বিয়ে করে না, আমি বিয়ে করে না। তো আমার তো ফোনে কথা হয় না, কিন্তু যে আসছিল ও বিয়ে করে না, ঠিক আছে, বিয়ে করার মতো গার্লফ্রেন্ড ছিল। তো ওর সাথে ফোনে কথা বলতো, তো বললো তো তোমাদের 2 রুমে থাকো, তো আমি কথা বলবো, সমস্যা তোমাদের 5 রুমে শুই। তো 5 রুমে শুইছে আসে ভালো করে, রাত যখন প্রায় 2টা বা 2:30 এরকম হয়,
হঠাৎ করে দেখি আমার রুমের আচমকা দরজা ধাক্কা মারে কি জানি মনে ঢুকলো। তাই উঠলাম, কি হয়েছে? হ্যাঁ, তোর আমি মানে তোর কাছে সমস্যা, কি সমস্যা? কয় আমি 12টার পর থেকে দেখতেছি ওখানে মানে ঘুমানোর চেষ্টা বা ফোনে কথা বলতেছি, মানে পারতেছি না। আমি লাস্টে সহ্য না করতে চলে আসছি, কিন্তু মানে কি হয়েছে? কয় যখন আমি ফোনে কথা বলতেছি দেখি কে যেন আমার পায়ের কাছে। আমি, কেমন দেখছো? কয় মনে মনে আমার একটু পায়ের কাছে। এবার আমার পায়ের কাছে যাই, তখন আমার আমার ডান পায়ে সরে যাইতেছে। তো এরকম মানে চতুর্দিকে রাউন্ড করতেছে। এক পর্যায়ে আমি আর সহ্য করছি না, পরে আমি এখানে চলে আসি। আমি পরে হাসি ওরাই দিচ্ছে, পাগল কি বলবে আসছি আমার পাশে শো। তো আমার পাশে তখন শেয়ার হয়েছে। আচ্ছা, তো এই কাহিনীগুলো তো সবাই চলে যাওয়ার পরে তো হঠাৎ হঠাৎ মাঝে মাঝে আমার রাত্রে যখন থাকতাম, তো রাত্রে আমি একটা স্বপ্ন দেখতাম প্রায়। তো স্বপ্ন দেখতাম, মাঝে মাঝে দেখতাম কোই জানি একটা বাচ্চা, পিচ্ছি বাচ্চা এবং কোনো একটা মহিলা তখন বলতো যে, এই আমার এগুলো আমার চেয়ার, এগুলো আমার টেবিল, এগুলো তুই ইউজ করিস কেন? তো তুই এগুলো ইউজ করতে পারবি না, তো আর এইখানে থাকাস কেন? এটা আমাদের বাসা, তুই এখানে কে? মানে ওদের বাসায় আমাকে বললো, মানে পুরান বাসায় আমাকে মাঝে স্বপ্ন বললাম দুঃখ। তো বলে আমি যখনই তখন কথাটি ক্লিয়ার করলাম না, হইতেই পারে, হইতেই পারে। তখন আমি প্রথম একা একা। আর একটা কথা বলে দেখি, আমি মনে হচ্ছিল গ্রামের ছেলে, এ গ্রামে বড় হয়েছি, বা মানে এই বিষয়গুলো প্রথমে একটু নিজের হয়ে আছে, তো আমল হতো না। তো তারপরে কিছু সমস্যা হলো, রাত্রে মাঝে আমি হঠাৎ করে শুয়ে রয়েছি, হঠাৎ করে দেখি আমার পায়ের কাছ থেকে, মানে পার পাড়া থেকে, মানে হঠাৎ করে আস্তে আস্তে ধীরে ধীরে করে, ঠিক আছে, আমার পা অবশ্যই ঠিক আছে, কেবেন দেখে উপরে, মানে বুঝতেছি মানে আলতো আলতো করে আমার নিচ থেকে পায়ের পাতা থেকে উপরে গেছে। হঠাৎ করে এসে বুকের উপর বসে এরকম চাপ দিয়ে ধরে, তখন আমি নড়তেও পারি না, চড়তে পারি না, কোনো কিছু না, মনে হয় যে শেষ, এই মুহূর্তে শেষ। তো এর মধ্যে মাঝে মাঝে মনে অনেক কিছু বলে, দোয়াটো যেগুলো পারি ওগুলো বলে, ঠিক আছে, মাঝে মাঝে ঝাঁকি উঠে পড়ি, তখন কি হয়, মানে তখন নিজে হয়ে যাচ্ছিল আমার সাথে কি হচ্ছে আমি বুঝতেছি না। তো তো আবার 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 সেমে আবার পানি টানি খাই, যখন আবার সইজন চোখটা তখন লেগে আসবে, মানে ঘুমটা হবে। সেম একই কাহিনী, বুঝছেন? তো এটা হওয়া শুরু করে আপনার 5 বার 7 বার, মাঝে মাঝে ক্ষেত্রে আমার সারাদিন বসে কাটাইতো। তো মাঝে মাঝে আমি এরকম হয়ে যায়, মাঝে মাঝে নিজে নিজে লাগে, তুই এখানে থাকো, আমি থেকে তোর সমস্যা কি? তুই তোর মধ্যে থাক, আমি আমার মধ্যে থাক, তুই আমার সমস্যা করিস কে? তো এইভাবে থাকার পরে আমি মানে বাইরে যাই, সবকিছু বলে, রুমের ভিতরে গেলে আমার এত শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, মনে হয় যে এই মুহূর্তে মারা যাবে, মানে এরকম অবস্থা, মানে রাস্তায় এরকম, মানে পুরো পাগল হয়ে গেলাম। আমার রুমের ভিতরে আমি যাইতেই পারি না, বাইরে দুটো থেকে সাধারণ রুমের ভিতরে যাই, তোর মনে হয় যে মারা যাবো রুমের ভিতরে, এইরকম আমার সিচুয়েশন হয়ে গেল, আমার রুমে থাকতেই পারি না, মানে এত সাফুর লাগে, মানে অবস্থা বেগতিক। তো একদিন রাত্রে একটা মুখ হঠাৎ করে প্রায় আপনার 12টা, ওদিকে সকালবেলা যখন একটু মুভি টুভি দেখি নাই। তো শুয়ে যাওয়ার পর হঠাৎ রাত্রে 11টার দিকে দেখি, 11টা বা 11:30 সময় দেখি আমার সেম সমস্যা, আমার ওই আবার ওই পা থেকে জিনিস উঠতেছে, মানে আমি আশঙ্কা, মানে ওই যখন বুঝতেছি সমস্যা, ওই সময় লাফ মারি উঠে যাই। লাফ মারি উঠে যাওয়ার পর আমি মানে চাকে চুই কোনো কিছু দেখতে পারি না, কিন্তু আমার ফিল হচ্ছে মানে এক প্রচন্ড গরম ফিল হচ্ছে, প্রচন্ড গরম। এবং মানে তখন কিন্তু আমি তখন যে ঘটনা হলো, তখন মানে আপনার ওই মার্চ মার্চ মাস হলো, তখন পুরো টেম্পারেচার কিন্তু মিনিমাম -2, 3, 4 প্লাস 5, 6, 2, 3 এরকম, বা মাইনাস এই আপনার +5 থেকে আপনার মাইনাস 5 পর্যন্ত, 7 পর্যন্ত এরকম কিন্তু আগ্রহ করছে। এত ঠান্ডা, তো ঠান্ডা হওয়ার পর আমি টোটাল ওভারঅল, মানে আমার শরীরে কোনো পোশাক নেই, সবকিছু ফেলাই দিছি। ফালাই দেওয়ার পর আমার এত অসুস্থ লাগতেছে, আমি আর কিচ্ছু বুঝতে পারছি না, মানে আমি প্রায় পাগল হয়ে যাবো। তো হঠাৎ করে আমি প্রথম থেকে পানি খেলাম, পানি খেয়ে বিছানা শুলাম, আবার কিরকম বুঝতে বিছানায় শোয়ার পর হঠাৎ করে সেম কাহিনী, সেম আমার পা থেকে ভিতরে কে জানি দোল, লাস্টে আমাকে এইরকম ভাবে দিচ্ছে, এই যে দোয়া পুরা বলছে, আমি পারলাম না, লাস্ট পর্যন্ত আমি পারলাম না, পর্যন্ত আমি সেন্সলেস হয়ে গেলাম। সেন্সলেস হয়ে যাওয়ার পরে আসল যে কারণে, তখন আমি সেন্সলেস হয়ে যাওয়ার পরে আমি এটা বুঝতে পারলাম, সেন্সলেস হয়ে যাওয়ার পরে আমি একটা জিনিস দেখতে পারলাম, যে স্বপ্নে আমি সেন্সলেস হয়ে যাওয়ার পরে আমার এটুকু মনে হচ্ছে, আমি দেখতেছি যে আমি মারা গেছি সেম সে পিছিয়ে বাচ্চারা আমার বলতেছে, আমার কাছে এসে বলতেছে যে কি ব্যাপার, তুমি তাহলে স্বপ্নাইটা, তুমি আমার সামনে আমার কেমন আসছো, তো মানে তুমি তো মারা গেছো। আমি মারা গেছে মানে, তো হ্যাঁ আমি জান, তুমি তো, তখন তো আমি পুরা থ হয়ে গেছে। পরে আমি দেখি যে আমার রুমের পাশে সাদা চাপুন আছে, সাদা জায়গা কে জানি শুয়েছে, বইটিকে শুয়েছে। তুমি খুলো যায়, তুমি ঢাকনা খুলো, তো সেমের আসলে আমি ঠিক আছে যাই, আমি যখন মুখটা ডাক্তারের সরাই, তখন তো পুরো অবাক হয়ে যায়, ওখানে সেম আমি সরেছি, আমি মারা গেছি, আমি সরেছি, আমি তো পুরা শখ, আমি হ্যাঁ তুমি মারা গেছো। তখন দেখি
এই মুহূর্তে আমার রুমের দরজা খুলে, ঠিক আছে, আমার দুপুরের মালিক ছিল, যার কাজ করে সবাই আসছে, সবাই এসে মিটিং করছে। তখন বাংলাদেশ এম্বাসির লোক আসলে শুধু মারা গেল, তো লাস্টে দেশে পাঠান দিয়েছেন কেমনে কি। পরে আমার মালিক বলতেছে কাজটা আসলে অনেক ভালো ছিল, অনেক ভালো কাজ ছিল। তো এগুলো শুনতে পড়া সত্য আমি ওদেরকে যাই বলি যে না, আমি তো মরি নাই, আমি কেন মরবো, আমি একটা স্বপ্ন নিয়ে করিয়াতে আসছি। তো আমার বয়সে কত হয়েছে, মাত্র 26 বছর, আমি মরতে পারি না। আমি তো বাবা মার একা সন্তান, আমি মারা গেলাম বাবা মার কি হবে, বাবা মা তো মারা যাবো, আমি তো একাই, আমার তো আর কেউ নাই। আর আমার বাবা মা আমাকে এত বেশি ভালোবাসে, আমি যদি মনে করি বাবা মা বাঁচতে পারবো না, তো ওরা তো মারা যাবো। কেন আমি তো মরবো না, আমি কি পেয়েছি আমার লাইফে, তো কিছুই পাই না, তো আমি কেন মারা যাবো, মরিনি তো। তো আমি এই যে কথা বলতাম পিছিয়ে পিছিয়ে হাসতেছে। আমি তুমি হাসছো কেন, কই বলো, তুমি তোমার তোমার তো তুমি তুমি ওদেরকে সবাইকে দেখবে, তুমি সবকিছু শুনবে, কিন্তু তোমার আমার কথা কেউ শুনবো না। আমি তো মানে, হ্যাঁ, তো তুমি তো মারা গেছো, তুমি কেউ শুনবো না। আমি না, আমি তো মারা যায় না, আমি মারাবো, আমি মারা গেছি পারি না, আমি কেন মারা যাবো, আমি আমার লাইফে কি পাইছি, কিচ্ছু পাই নাই। আমি একটা স্বপ্ন নিয়ে আসছি গড়িয়াতে। আমি আমার আমি আমার পড়াশোনা আমি বিবিএ কমপ্লিট করার পরে চলে আসছি, ঠিক আছে, আমি এমবিএ করলাম, আমি একটা লাইফে একটা স্বপ্ন নিয়ে, সোনালি একটা স্বপ্ন নিয়ে, বাবা মায়ের আত্মীয় স্বজন সবার আমি কুড়িয়ে ধরছি। আমি তো মরতে পারি না, আমার মরার বয়স হয় নাই, তো কেন মরবো, মরি নাই। তো এইগুলো তখন আমি তখন ও হাসতেছে, ও মানে একটা ভয়ানক বড় একটা হাসতেছে, পিছিয়ে ছেলেটা তো ভয়ানক বড় হাসতেছে, আমার ছোট হাসতেছে, ও শুধু হাসতেছে। তো আমি মানে আমি কি করলাম কিছু বুঝছেন, তখন সবাই দেখলাম আমাকে নিয়ে ভেঙে চলে যেতেছে, নিয়ে চলে। তখন বললাম যে না, আমার কোথায় নিয়ে যেছি, আমার কোথায় নিয়ে যেছি, আমি তো মরি নাই, আমাকে কেন নিয়ে যাবে, কেন, কোথায় নিয়ে যাও। তো এগুলো কথা বলতে বলতে মানে পুরো আমি হঠাৎ করে ওইখান থেকে আমি এই জন্য এইগুলো আমার নিয়ে যাবে তো না, এই মুহূর্তে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। তখন ঘুম ভাঙার পরে আমি চাই দিই আমার সমস্ত শরীরে ভিজে, মানে গামে ভিজে আমার মানে কি বলবো আসলে, কত আমার পানি শরীরে যদি করে আমার এত পরিমাণ শক্তি, তাও না অনেক কষ্ট করে আমি সকাল থেকে বললাম আমার সমস্ত শরীরটা ব্যথা হয়ে গেছে, সমস্ত শরীরটা ব্যথা হয়ে গেছে। আমি অনেক কষ্ট করে আসলে বিছানা ছিল, বিছানা থেকে উঠেছি, আমি পানির বোতল পানিটা খাবো, বোতলের যে মানে সিটিটা সাথে খুলবো, ওই হাতে আমার ওই পরিমাণ শক্তিটাও নাই। অনেক কষ্ট করার পরে আমি বললাম পানি খাওয়ার পরলাম, পানি খাওয়ার শরীর থেকে ঘাম পড়তেছে। ওইখানে বলতাম ভাবলাম আমি কি আসলে কি মারা গেছিলাম না কি, বা আমি কি হই। তখন আমি চিন্তা করলাম যাই কিছু, আমি যদি সকাল পর্যন্ত বেঁচে যাই, আমি আর কিছু না, আমি এখনই দেশে যাবো। তারপরে আসলে সকালে আমি হসপিটালে গেলাম, যে আমার কোনো অন্য কোনো সমস্যা, হসপিটাল যাওয়ার বিভিন্ন চেক আপ করলাম, আমার শারীরিকভাবে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তখন ওইখান থেকে আমি টিকিট করে দেশে চলে যাই। মালিককে শুধু বলে আমি চলে গেলাম, তো মালিক অনেক ভালো ছিল, তো সমস্যা কি, আমি বললাম না আমি চলে গেলাম। তুমি দেশে যাওয়ার পর বাড়িতে যাওয়ার পরে আমি কারো বলিনি। তো বাড়িতে যাওয়ার পর সবাই তো তুই ভাড়া তুই আসছস, তো সবাই অবাক হয়ে গেছে। অবাক হয়ে যাওয়ার পর আমার দেখে আমার দাদু ছিল, আমার দাদু বলতেছে তুই হঠাৎ করে, আমি কেমন চলে আসি, তুই না বললে এখন বুঝতে পারছি। তুই কাউসার, ঠিক আছে, তুই থাকার ঠিক আছে, আজকে জীবিত ফিরে আসতে পারছো, তুই সারা যদি অন্য কেউ থাকতো, কারো পক্ষ এখান থেকে ফিরে আসা সম্ভব ছিল না। একমাত্র তুই ছিলি বিদায়, ঠিক আছে, তোর বাবা মা বা সবার, আর তোর কাছে এরকম কোনো শক্তি ছিল যার কারণে তুই দ্বিতীয়বার ফিরে আসছো, ঠিক আছে। তো আমি থমে গেলাম, মানে কি, তুই বললো তোর এই হয়েছে না, আমি কইছি হ্যাঁ, আপনি জানেন কেমন, আমি তো এখানে চলে আসি। হ্যাঁ আমি জানি। তো আমি তো পুরো অবাক হয়ে গেলাম, দাদু জানে কেমনে। তো এই এই আর কি, তখন পুরো আমি সব তোরা বললো একমাত্র তুই, একমাত্র তুই কারণে, ঠিক আছে, তোর তো খাইয়ে ফেলাইছিল। এমনি বললো তুই তোর তো শেষ করে ফেলাইছিস, একমাত্র তোর কোন আল্লাহর কোন রহমতে বা আপনার কোন দোয়ার কারণে তুই ফিরে আইসো। তো পরে আর আসলে আমি ছিলাম দেশে প্রায় 2 মাসের মতো ছিলাম। পরবর্তী আমি আবার কোরিয়াতে আসলাম, আসার পরে আবার ওই কম্বাইন্ড, তখন আবার রিজাইন দিয়ে চলে গেলাম। তো ওইখানে রিজাইন দেওয়ার আগে আমি আবার এক রাত ছিলাম, কিন্তু যখন রুমের ভিতরে গেছি তখন সেম কাহিনী, তখন রাত্রে আর ওইখানে থাকিনি আমি। তো রাত্রে আবার ওইখানে ব্যাটিং নিয়ে আমার আর ফ্রেন্ডের বাসায় চলে আসি, তো ওইখান থেকে আসলে ট্রান্সফার চলে আসি। আসলে এই হলো আমার ঘটনা। তো আমার লাইফে এর সাথে আমার অনেক অনেক রক্ত হিম করে ঘটনা আমার কাছে আছে, কিন্তু তোরা আসলে আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। FM, the night comes alive.
দেখছেন আমি অলরেডি আমাদের যে আজকের গেস্টদের যে ছবিটা সেই ছবিটা আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, বাট সেটা এখনো আসছে কিনা আমি জানি না, দেখতে হবে। তো যাই হোক, আপনি যদি চান তাহলে আমাকে SMS করতে পারেন। আমাকে SMS করার নিয়ম হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করতে হবে ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে হলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM @RADIOFORTI.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে আছেন তাদেরকে বলবো যে আপনারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। এখন চলে যাব ঘটনায়, তবে ঘটনায় যাওয়ার আগে আমি আপনাদেরকে জানতে চাই আমাদের নতুন একজন অতিথি আছেন, তার কাছে আমরা একটা ঘটনা শুনবো। তবে তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ইমেল পড়বো। সেই ইমেলটি আপনাদেরই পাঠানো এবং তারপরে আমরা ফেসবুকে যাব এবং আপনাদের কিছু পোস্ট করবো। এখনো সেই পোস্টটা আসে নাই আমাদের পেজে, ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমি চলে যাচ্ছি আজকের ঘটনায়, অর্থাৎ ইমেইলে। যিনি লিখছেন ঠিক যেভাবে লিখছেন সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, মাসুম ভাইকে আমার সালাম দিবেন। আপনি কেমন আছেন জিজ্ঞেস করবো না, কারণ আমি জানি আপনি সবসময় ভালো আছেন এবং সবসময় ভালোর দলেই থাকেন। আমি ভূত FM এর নিয়মিত শ্রোতা। 2011 সাল থেকে ভূত FM শুনি। আমি জীবনে অনেক ভৌতিক ঘটনা আমার রয়েছে, অনেকবার অনেক কিছুই দেখেছি। তবে আজ ভূত FM আমার দেখা একটা ভয়ঙ্কর ভয়ের, বাট আমার কাছে ভয় লেগেছিল। যখন এই স্বপ্নের কথা মনে আসে ভয় লাগে। কোইন্সিডেন্স যে একটু আগেও যে কথাটা আমরা শুনলাম সেটাও স্বপ্ন নিয়েছিল, এটাও স্বপ্ন নিয়ে। দেখি এই স্বপ্নে কতটা ভয় লুকিয়ে আছে। লিখছেন যেভাবে সেভাবে আবারও পড়ছি। প্রায় 6 মাস আগে দেখা স্বপ্ন। স্বপ্নটা এরকম, বলে রাখা ভালো আমি গাজীপুরের শ্রীপুরে থাকি। স্বপ্নে দেখলাম আমি কোনো কাজে শ্রীপুর গিয়েছি, কাজটা শেষ করে বাসায় ফিরবো। আর তখন শ্রীপুর বাজারেই ছিলাম। দেখলাম চারিদিক অন্ধকার, আকাশ কালো হয়ে গেছে, খুব বৃষ্টি আসবে মনে হচ্ছে। আমি বাজার থেকে বের হলাম বাসায় ফেরার উদ্দেশ্যে। হঠাৎ মনে হলো সারা বাজারে কেউ নেই, আমি একা। সব দোকানপাট মনে হচ্ছে বন্ধ হচ্ছে, অনেক বছর যাবত যেন সব বন্ধ অবস্থায় আছে। আমি রিক্সায় করে বাড়ি ফেরার উদ্দেশ্যে বাজারে যে রিক্সা থাকে সেখানে গেলাম, গিয়ে দেখি কোনো রিক্সা নেই, পেলাম না রিক্সা। এদিকে আবহাওয়ার অবস্থাও খুব খারাপ এবং খারাপ হতে লাগলো, অনেক বাতাস হচ্ছে, আকাশ ভেঙে পড়বে, আকাশ মেঘে ঢাকা। যদিও সময়টা ছিল দুপুর, আমার মনে হচ্ছিল সন্ধ্যা হয়ে গেছে। মোবাইলে দেখলাম রাস্তার চারপাশে অনেক গাছ, একটু পর পর বাঁশ বনের বাতাসে সবকিছু ভেঙে পড়ার মতো একটা অবস্থা। এদিকে টিপ 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 বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি তাড়াহুড়ো করে হাঁটতে লাগলাম, তখন হঠাৎ করে পেছন থেকে কেউ আমাকে ডাকলো, আরিফ ভাইয়া, আরিফ ভাইয়া একটু দাঁড়াও প্লিজ। একটা বাচ্চার ভয়েস শুনে আমার মনে একটু সাহস এলো। মনে হলো একটু ভয়ই পাচ্ছিলাম। পিছনে তাকাতেই দেখি অচেনা একটা ছেলে, 10 থেকে 12 বছর হবে, কাঁধে স্কুল ব্যাগ। তাকে চিনলাম না। সে অনেক কথাই আমাকে বলল, ভাইয়া কেমন আছেন, কোথায় গিয়েছিলেন। আমি সব উত্তর দিলাম। কিছুক্ষণ যাওয়ার পর সে বলল, ভাইয়া আমার বাসা এসে গেছে, চলি। এই বলে বাম সাইডে বাঁশ বনের দিকে একটা চাপা রাস্তার মধ্যে এসে চলে যাচ্ছিল। ঠিক সেই সময় পেছনে শুনতে পেলাম ঝড় তুফানের মতো বিশাল একটি শব্দ। আমি পেছনে 5 সেকেন্ডের মতো তাকিয়েছি, কিন্তু দেখলাম কিছুই নেই। গাছপালাগুলো আগের মতোই হালকা নড়াচড়া করছে। তবে এত শব্দ কিসের? আমার একটু ভয় লাগলো, আর সেই সাথে হালকা গাছপালার ভিতরে কেউ থাকলে দেখা যাবে ঠিক, কিন্তু সেই ছেলেটা নেই। আমি একটু ভয় পেলাম, এত তাড়াতাড়ি ছেলেটা কোথায় চলে গেল। চিন্তা করতে করতে আমি এগিয়ে যাচ্ছিলাম। আমি ভয়ে ভয়ে আমার বাসায় ফেরার রাস্তায় হাঁটছি। আমি এমন একটা জায়গায় চলে গেলাম, ওইখানকার পরিবেশের মতো এমন পরিবেশ আমি আগে কখনো বাস্তবেও দেখিনি। আমার রাস্তাটা হয়ে গেছে 3 ফুট একটা ইটের পুরাতন শ্যাওলা রাস্তা, যেটা 15 ফিট পাকা রাস্তার সাথে গাছপালা। আর এই রাস্তার দুপাশে পাকা বাড়িগুলো রাস্তার দিকে মুখ করা ছিল আর দরজাগুলো খোলা ছিল।
আমি বাড়িগুলো আমাদের দেশের মতো ছিল না, কিছুটা চায়নার বাড়ির মতন ছিল। সবগুলো রুমের দরজা খোলা, ভেতরে অন্ধকার, মনে হচ্ছে বাড়িগুলো ব্যবহার করা হয় না। কিন্তু আশেপাশে ব্যবহার করা হয়, কিন্তু আশেপাশে মানুষজন ছিল না। এখন এখানে কেউ থাকে এমন মনে হচ্ছিল না। বাড়িগুলোর দিকে তাকালে এভাবে কিছুক্ষণ যাওয়ার পর খুব সুন্দর একটা ছেলে, একটা মেয়ে 8-9 বছর হবে। আমি বাড়ির রাস্তার দিকে মুখ করে 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 খোলা দরজার সামনে বসে কি যেন চিন্তা করছিলাম। এমন মনে হলো দেখে, মেয়েটার পরনে ছিল হলুদ রঙের ড্রেস। আমি মেয়েটাকে দেখে অনেকটা অবাক হলাম, কারণ সে যেখানে কোনো মানুষ নেই সেখানে এই মেয়েটি কোথা থেকে এলো। এদিকে আবহাওয়ার কোনো পরিবর্তন হয় নাই, বৃষ্টি কমেছে, কিন্তু আকাশ আগের মতোই মেঘলা। মেয়েটাকে দেখে আমার মনে কেমন যেন মায়া হলো। আমি রাস্তা ধরে সামনে যেতে লাগলাম। কিছুক্ষণ যাওয়ার পর দেখলাম আমার সামনে একটা রাস্তা, এবং সামনে কোনো একটা আম গাছের নিচে কিছু শুকনো পাতা। আমি রাস্তার কিছু গাছের নিচে পড়ে আছে, এবং রাস্তার কিছু গাছের নিচে পড়ে আছে, এবং সেই পাতাগুলো পেছনে ফেলা। আর সেই হলুদ ড্রেস পরা মেয়েটা একটি একটি করে সব তার হাতে তুলে নিচ্ছিল, এবং মনে মনে ফিসফিস করে কি যেন বলছে। হাতে ছোট ছোট একটা ঝাড়ু নিয়ে সে রাস্তার ওপর দিয়ে পড়ে থাকা ময়লাগুলো সাফ করে দিচ্ছে। আর আবার তাকে দেখে খুব ভয় পেলাম, কারণ তাকে আমি পেছনে ফেলে এসেছি, সে আমার আগে আসলো কি করে? আর আসলেই আমি তাকে দেখবো, কারণ এই একটা রাস্তায় এবার মেয়েটা আমার দিকে তাকালো। দাড়ি কমার অনেক ঝামেলা, যেন প্রত্যেকটি ঝামেলা হচ্ছে, তাকালো, এবং তাকিয়ে ভয়ানক একটা হাসি দিয়ে দৌড় দিল। আমি ভয়ে দৌড় দিলাম। একটু সামনে যাওয়ার পর দেখলাম রাস্তা শেষ, সামনে আর রাস্তা নেই। দুপাশে বাড়ি, মাঝখানে 10 ফুটের মতো জায়গা টিন দ্বারা তৈরি করে রাস্তা আটকানো হয়েছে, তবে দেয়ালের নিচে ফাঁকা রয়েছে। আমি তা দেখে একটু শান্তি পেলাম, এবং মনে মনে চিন্তা করতে লাগলাম অবশেষে ভয়ানক জায়গা থেকে বের হতে পারবো। আমি পেছনে তাকালাম, দেখলাম সেই মেয়েটি আমার দিকে আস্তে আস্তে শুয়ে শুয়ে হাত দিয়ে মাটি আঁকড়ে ধরে এগিয়ে আসার চেষ্টা করছে। মেয়েটা আমার থেকে কিছুটা দূরে। আমি মাথা নিচু করে মাটিতে শুয়ে ওই দেয়ালের নিচে ফাঁক দিয়ে কিছুটা ভেতরে ঢুকে পড়লাম। আমি ভেতরে ঢুকে দেখলাম যা তা কল্পনাও করতে চাই না। দেখলাম আমার সামনে শত শত কবর। চোখ যত দূর যায় চারিদিকে ডানে বামে সব দিকে কবর আর কবর। আমার ডান পা নতুন একটা কবরের মাঝখানে, এবং আমার পায়ের খুব কাছে হলুদ ড্রেস পরা সেই মেয়েটা বসে আছে। আমি তার দিকে চেয়ে অদ্ভুত ভয়ানক শব্দে একটা হাসি হাসছি, যা দেখলে মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না। মাঝে মাঝে আমার স্বপ্নটা ভেঙে গেল। আমি খুব ভয় পেয়েছিলাম সেই রাতে, আর ঘুমোতে পারি নাই। এত ভয়ানক স্বপ্ন আমি জীবনে আর দেখতে চাই না। এই ছিল আমার দেখা সবচেয়ে ভয়ানক স্বপ্ন। ভালো লাগলে পড়ে শোনাবেন। ব্যক্তিগত কিছু প্রবলেমের জন্য আমি স্টুডিওতে আসতে পারলাম না। এই ছিল ঘটনা, এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের সবারই ভালো লেগেছে। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাকে SMS করেছেন, এবং তিনি আচ্ছা এই মেলটা নাকি রিপিট হয়েছে। আচ্ছা, এটা খেয়াল করে নিই, সরি। অলরাইট, আমরা এখন যেটা করবো যে আপনারা ফেসবুকে যে কমেন্ট গুলো করেছেন সেই কমেন্টের কিছু পড়বো, এবং তারপরে আমরা আবার SMS এ যাবো। এবং যারা ফেসবুকে কমেন্ট করতে চান তারা চলে যান www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhutafm.russell এই দুটো অ্যাড্রেসে। এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে খুলনা থেকে আমাদের SMS করেছেন MD মামুন গাজী, এবং তিনি হাসপাতালে থেকে এই মুহূর্তে শুনছেন আমাদেরকে। এছাড়াও অর্থহীন জাহিদ হাসান লিখেছেন, ভাই অনেক ভয় পেলাম ফার্স্ট টাইম, কজ স্বপ্ন আমিও দেখি মাঝে মাঝে। হ্যাঁ, স্বপ্ন আমরা দেখি, খুব পার্সোনাল একটা ব্যাপার। তারপরে এই স্বপ্ন যদি এত ভয়ঙ্কর হয় তাহলে আর কোনো কিছু বলার থাকে না আসলে। সাইফ সিড আদর লিখেছেন, হ্যালো রাসেল ভাই। আর যে মজুমদার লিখেছেন, রাসেল ভাই গল্পটি আমি শুনেছি, এটা ভিডিওতে শুনেছি। আচ্ছা, আমার ভুল হয়েছে সেটা, হ্যাঁ আমি একটু আগে বললাম, এটা মানে সেকেন্ড টাইম পড়লাম আমি। তবে ভালো ঘটনা, 2বার শুনতে কোনো অসুবিধা নেই। আমাদেরকে দেখতে পাচ্ছি এসকে রাব্বি আমাদের SMS করেছেন যশোর থেকে। এছাড়া আমাদেরকে খুরশেদ আলম চট্টগ্রাম থেকে SMS করেছেন। ইফতি খায়রুল আতানভীর আমাদের SMS করেছেন। আরো অনেকেই আমাদের SMS করেছেন। SMS না, এগুলো সব আমি ফেসবুক থেকে পড়ছি, সরি। এছাড়া আমাদেরকে রাতুল হাসান লিখেছেন আমাদেরকে। এছাড়াও পারভেজ আমাদেরকে লিখেছেন BM জাহিদুল ইসলাম। এছাড়াও লোকাল মনের মানুষ, ওকে এই অদ্ভুত নামটা আপনি পাল্টে ফেলুন। আমাদেরকে MD মামুন গাজী আমাদেরকে লিখেছেন। দেখতে পাচ্ছি আমাদেরকে আরো অনেকেই লিখেছেন, এবং আমার কাছে মনে হয় যে যারা আমাদের সঙ্গে রয়েছেন, স্টিভেন জয়, সিফাত হোসেন, সেজাদুল করিম সহ আরো অনেকে
আমাদের সঙ্গে আছেন। তো আমরা ছোট্ট একটা ব্রেকে যাব, তবে তারা কিছু SMS পড়তে চাই। আমাদের SMS পাঠিয়েছে দেখতে পাচ্ছি জয় রাজশাহী থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি ইমতিয়াজ চুয়াডাঙ্গা থেকে। আমাদেরকে আমাদেরকে স্পন্দন SMS করেছেন বাজিতপুর কিশোরগঞ্জ থেকে। রাহাত খান আমাদের SMS করেছেন। আমাদেরকে ইলাহি ঠাকুরগাঁও থেকে SMS করেছেন। তাফহিম আমাদের SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি সামির। এছাড়া SMS করেছেন হাসান খান সিলেট থেকে। সাজিদ মিরপুর 13 থেকে SMS করেছেন। SMS করেছেন আমাদেরকে কাইয়ুম বিশ্বাস। SMS করেছেন সৈয়ব। এবং যারা বলছেন যে ঘটনাটা আগে পড়া হয়েছে, যখন আমি ওই জায়গাটায় এসেছি যে বাড়িগুলো সব দরজা খোলা ছিল, মুখ করা ছিল, তখন আমিও বুঝতে পেরেছি ইট ওয়াজ টু লেট। সো ফেরার কোনো উপায় ছিল না। এনিওয়েজ, আমরা চলে যাব আমাদের ঘটনায়, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসবো। সেই বিরতির পরে আবারও আমাদের আমরা ফিরে আসবো আমাদের মতো। ওয়েলকাম ব্যাক। চলে যাচ্ছে আমাদের পরবর্তী ঘটনায়, এবং তার আগে জানিয়ে দিই আপনারা শুনছেন রেডিও 48.0 FM। আমি রাস্তায় আছি আপনার সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং চলে যাচ্ছে আমাদের পরবর্তী ঘটনায়। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনায় আমরা যাবো। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমার নাম তানভীর, আমি সেন্ট্রাল রোডে থাকি। ঘটনাটি আমার এক কলিগ, ওনার নাম তৌফিক, উনি শেয়ার করেছেন আমার সাথে। উনি এবং ওনার বড় ভাই শামসুদ্দোহা, তাদের একটি বিভীষিকাময় রাত কাটানোর যে অভিজ্ঞতাটা হয়েছিল, সেই কাহিনীটি আমার সাথে শেয়ার করে। 1993 সাল ডিসেম্বর ঠিক মাঝামাঝি সময়, স্থান হচ্ছে নেত্রকোনায়। ওনার বাবা স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাকরি করতেন, তো সেই সুবাদে ওনার পোস্টিং ছিলেন নেত্রকোনা শহরে। তো ওনার বড় বোনের বেবি হবে, সেই কারণেই ওনার বড় বোন ওখানে যায় এবং ওনারা সবাই সমবেত হয় সেখানে। তো অ্যাকচুয়ালি ওনাদের মূল বাসা হচ্ছে ঢাকাতে, ওনার বাবা ওখানে থাকতেন, মাঝে মাঝে ওনার মা গিয়ে থাকতেন। তো যেহেতু নেত্রকোনার কাছাকাছি ময়মনসিংহ শহর এবং এখানে মেডিকেল কলেজ আছে, তো ওনার বাবা ওনার মা এবং বোনকে নিয়ে আপনার ময়মনসিংহে চলে যায় বাচ্চা ডেলিভারি হওয়ার জন্য, এবং ওনাদেরকে বলে যায় যে তোমরা দুজনে থাকো, খবর দিলে তারপর তোমরা চলে এসো। তো একদিন পরে রাত্রিবেলায় ঠিক 8টা-9টার দিকে ফোন আসে। তো ওনাদের হচ্ছিল যে অফিস এবং বাসার প্যারালাল ফোন ছিল, তখন হলো ট্রাঙ্কলের সিস্টেম, 93 সালে মোবাইলে যুগ ছিল না। তো ফোন আসে, খবর দেয় যে একটা বাচ্চা হয়েছে, ছেলে বেবি হয়েছে, এবং তোমরা সকালবেলায় ভোরবেলার দিকে চলে আসো, এবং তুমি এক কাজ করো, তোমরা ওই ড্রাইভার যে আছে, ড্রাইভারকে খবর দিয়ে জানো, ড্রাইভার সকালবেলায় গাড়িটা নিয়ে তোমাদেরকে পিক করে নিয়ে যায়। তো এখন বিষয়টা হচ্ছে যে ড্রাইভারের বাসাটা হচ্ছিল যে মূল শহরে না, শহরের বাইরে একটি গ্রামে। তো তাদেরকে যেহেতু মোবাইলে যুগ না, তাদেরকে বাসায় গিয়ে খবরটা দিতে হবে। তো এখন তারা দুইজনেই, একজন স্কুলে পড়েন, আরেকজন ইন্টারমিডিয়েট পাস করেছেন, বড় ভাই। তো তারা এখন এত রাত্রিবেলায়, ডিসেম্বর মাসে এই ঠান্ডার মধ্যে রাত্রিবেলায় যাবে, সাহস পাচ্ছিলেন। তো দারোয়ানের সাথে কথা বলার পরে, দারোয়ানের একটা ছেলে ছিল ছোট, সে খুব সাহসী, সে বললো যে ভাইজান কোনো সমস্যা নেই, আমার সাথে চলেন, আমি নিয়ে যাচ্ছি। তো ওনারা যেহেতু শহরের ছেলে, একটু ভয় পায়, তো সাথে বুদ্ধি করে টর্চ লাইট, হারিকেন এবং লোহা পকেটে করে নিয়ে যায়। তো নেত্রকোনা ওনাদের বাসাতে যেটা ছিল, 4তলা একটা বিল্ডিং, নিচতলায় হচ্ছিল ভাড়াটিয়া থাকে, দোতলায় হচ্ছিল একটা অফিস ভাড়া, এবং 3তলায় ওনারা থাকে, 4তলায় আবার ভাড়াটিয়া আছে, এবং চারপাশে হচ্ছে পুকুর দ্বারা বেষ্টিত, এবং একটা পাশে হচ্ছিল, পুকুরের পাশে একটা মাদ্রাসা আছে, এবং তার পাশে একটা গ্রেভিয়ার্ড। তো যথারীতি রাত্রি 10টা-11টার দিকে ওনারা রওনা দেন, হাঁটতে হাঁটতে যায় স্টেডিয়ামের ঠিক, গ্রেভিয়ার্ডটা পার হওয়ার পরে স্টেডিয়ামের পাশ দিয়ে হচ্ছিল ধুধু, ওটা মূলত বর্ষার সময় ওটা বিল থাকে, এবং শুকনো মৌসুমে এখানে ধানের চাষ হয়, এবং তখন ধানগুলো আপনার কাটা হয়ে গেছে, শুধু ধুধু মাঠ। তো যাচ্ছেন ওনারা হারিকেন হাতে নিয়ে, টর্চ লাইট দিয়ে মাঝে মাঝে লাইটে জ্বালিয়ে। ঠিক মাঝামাঝি যখন যায়, তখন হঠাৎ করে দেখে যে একটা বেড়াল ওনাদের পথ রোধ করে দাঁড়ায়, এবং বেড়ালটার সাইজটা হচ্ছে একটু অ্যাবনর্মাল, এটা কুকুরও না, আবার বেড়ালে যে অ্যাজ ইউজুয়ালি আমরা যে সাইজটা দেখি সেই সাইজও না, এবং কালারটা হচ্ছে কালো না আবার সাদাও না, ধূসর টাইপের, এবং প্রচন্ড চিৎকার এবং শব্দ করে হচ্ছিল বেড়ালটা পথ আটকানোর চেষ্টা করছে। তো ওনারা বেশ কয়েকবার বেড়ালটাকে সরানোর জন্য বেশ করেছে। তো একটা সময় বড় ভাই বিরক্ত হয়ে বেড়ালকে একটা লাথি মারে, এবং বেশ জোরে একটা লাথি মারে। বেড়ালটা ঠিক
ছিটকে 5-7 হাত দূরে পড়ে গিয়ে পরক্ষণে দেখা যায় বেড়ালটা তাদের পায়ের কাছে আবার চলে এসেছে। মানে এত দ্রুত বিষয়টা হয়, ওনারা মানে ভয় পেয়ে যায় যে কি ব্যাপার, এই বেড়ালটাকে লাথি দিয়ে এত দূরে চলে যাওয়ার পরে আবার এত তাড়াতাড়ি এখানে আসে কিভাবে। তো যাই হোক, পরে যে ছেলেটা, যে দারোয়ানের যে ছেলেটা ছিল, সে তার হাতে একটা লাঠি ছিল, সে লাঠিতে বিড়ালটাকে সরিয়ে দেয়। বিড়ালটা একটা পাশে একটা ছোট একটা গাছ ছিল, গাছের উপরে উঠে গিয়ে ওখান থেকে চিৎকার দেওয়া শুরু করে। তো তারা যথারীতি ওই অবস্থায় হচ্ছে ড্রাইভারের বাসে গিয়ে ড্রাইভারকে খবর দেয়। ড্রাইভার বলে যে ভাইজান অসুবিধা নেই, আমি ভোরবেলায় পৌঁছে যাব, আপনাদেরকে নিয়ে যাবো মহেশ। তা আসার সময় তারা দুরু বুকে আসে, কিন্তু তখন আর বিড়াল বা অন্য কোনো কিছু হয়নি। তো বাসায় আসার পরে দারোয়ানের ছিল তো নিচে যথারীতি ওনারা 3তলা ফ্ল্যাটে চলে যায়। ফ্ল্যাটের দরজাটা হচ্ছিল আপনার ওই স্টিলের দরজা। তো ফ্ল্যাটে যাওয়ার পরে ওনাদের যে রুম আছে, সেই রুমের মধ্যে ওই বিছানার মধ্যে ওনারা শুয়ে পড়ে। একটু পরে শুরু হয় মূল ঘটনা। হঠাৎ করে তারা চিৎকার শুনে, বিড়ালের ভয়ঙ্কর চিৎকার, এবং দরজার মধ্যে একটা মানুষ না, 4-5 জন মানুষ যদি ধাক্কাধাক্কি করে সেরকম শব্দ হচ্ছে। তো তারা সাথে সাথে উঠে লাইট জ্বালিয়ে, হারিকেন জ্বালিয়ে, ওই দরজার মধ্যে একটা ফুটো ছিল, সেই ফুটোতে দেখেছে ঠিক যে বিড়ালটা ওনাদের কিছু পথ রোধ করে দিয়েছিল সে মাঠে, সেই বিড়ালটাই ওখানে সিঁড়ির ওখানে দাঁড়িয়ে সেই দরজার মধ্যে হচ্ছে হলো আপনার প্রচন্ড হারে ধাক্কা। মানে কোনো বিড়ালের পক্ষে এটা সম্ভব না যে এইরকম একটা মানে জোরে জোরে ধাক্কা দেওয়া, এবং গেট কিন্তু আটকানো, বিড়ালটা ঢুকলো কিভাবে। এবং আরেকটা যেটা ভৌতিক বিষয়, যেটা হচ্ছিল যে আশেপাশে যে জানালা আছে সেই শব্দগুলো ইকো হচ্ছে, মানে তারা জানালার কাছে যে যাবে যে সেই সিচুয়েশনটাও নেই। এবং তারা ওখান থেকে চিৎকার করে বিভিন্ন মানুষকে ডাকাডাকি শুরু করেছে, দোয়া দৌড় পড়তেছে, এটা করছে সেটা করতেছে, কোনোতেই কোনো কিছু হচ্ছে না। এবং আরেকটা যেটা দুর্বিষহ বিষয় হচ্ছিল যে বড় ভাইটা যে লাথি মেরেছিল তার পাটা আস্তে আস্তে ব্যথা শুরু হয়ে যায়, এবং ঘন্টা কয়েক পরে হচ্ছিল পাটা একদম ফুলে যায়। এইভাবে কাটতে কাটতে সারা রাত তারা ঘুমায়নি, এবং চিৎকার চেঁচামেচি, যত ডাকাডাকি করে, ফোন করা ট্রাই করেছে, ফোনেও কোনো কিছু হয় না, যেহেতু ট্রাঙ্কল সিস্টেম। তো ঠিক যখন পাশে যেহেতু মাদ্রাসা আছে, আজানটা যখন দেয়, আজানটা দেওয়ার পরে দেখে যে বিড়ালের শব্দটা নেই, তখন নিচ থেকে রেসপন্স আসে যে ভাইজান কি হয়েছে। তো বললো যে এইরকম ঘটনা, তোমাদের এত ডাকাডাকি করলাম। বললো না ভাইজান, আমরা তো কোনো কিছু শুনিনি। তো যাই হোক, সকালবেলা ড্রাইভার আসার পরে তারা ময়মনসিংহে চলে যায়। ওই দিন ময়মনসিংহে যখন যাওয়ার পরে হচ্ছিল যে বড় ভাইয়ের অবস্থা খুব খারাপ হয়ে যায়, এবং তার পাটা এত ফুলে যায়, ওখানে ডাক্তার যেহেতু স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাকরি করেন, ডাক্তার সবাই পরিচিত, ডাক্তার এক্সরে করেছেন, সব টেস্ট করে এবং হসপিটালাইজড হয়েছেন, কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না, ব্যথাও কমে না, ফলাও কমে। তো পরে ওনার বাবার সাথে বিষয়টা শেয়ার করুন। ওনার বাবা ওই দিনে আবার নেত্রকোনার ফেরত আসেন, এবং উনি যে পাশে যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসার হুজুরের সাথে কথা বলে। তো হুজুর বললো যে আচ্ছা ঠিক আছে, আমি একটা পানি পড়া আর একটু তেল দিয়ে দিচ্ছি, আপনি এটা লাগান, দেখেন ইনশাল্লাহ কাজ। তো উনি ময়মনসিংহে ওই দিন রাত্রেবেলায় ব্যাক করে, এবং যখন এই তেল পড়া এবং পানি করা হয়, ওনার অবস্থা অনেক ডেভেলপ হয়, এবং তারপরের দিন সকালবেলা নেত্রকোনা আবার চলে আসার পরে বড় ভাইয়ের আচরণে কিছু অসামঞ্জস্যতা দেখা দেয়, এবং এই বিষয় নিয়ে যখন মাদ্রাসার হুজুরের সাথে কথা বলে, এবং হুজুর পরে ওনাদের বাসায় আসার পরে দেখেন যে ওনার যে পরিস্থিতি দেখে উনি বললেন যে আসলে যেটা হয়েছে যে ও পজেসড হয়েছে জিন দ্বারা। এবং ঘটনাটা হয়েছে যে যেহেতু ওইখানে আশেপাশে লোকজনের পোলাপানদের সাথে ওদের পরিচয় হওয়ার কারণে সে যেটা আপনার হচ্ছিল যে ওই বাইরে তো হুজুর যেটা ওই এক্সোরসিজম যখন করেন, তখন ওর মুখ থেকে যেটা ঘটনা যে জিন দ্বারা সে পজেসড হয়েছিল, সেই জিনের বাড়ি হচ্ছে দুর্গাপুর, যেটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডারের কাছে। সে একটা তার মানে সনাতন ধর্মীয় অবলম্বী জিনটা। তো সে বলে যে বলে যে তুমি একে ধরেছো কেন? তো বলে যে সে আমাকে আমার রাস্তার মধ্যে সে প্রসাব করে দিয়েছিল, এবং এই কারণে আমি একে ধরেছি, একে আমি ছাড়বো না। তো যাই হোক, হুজুর অনেক চেষ্টা তদবির করে তাকে হচ্ছে ছাড়ানো হয়, এবং সে হুজুর যেটা বলে যে ও চেষ্টা করেছিল যে বিড়ালের রূপ ধরে তোমাদেরকে ক্ষতি করার জন্য, বাট সামহাও তারা ক্ষতি করতে পারেনি। বাট আজীবন তোমার পেছনে লেগে থাকবে, কখনো যদি কোনো সুযোগ পায় তখনই তোমাকে ধরবে। এবং সেই কারণে হুজুর তাকে একটা তাবিজ দিয়ে দেয় এবং কয়েকটা টিপস তাকে দেয়। একবার হচ্ছিল যে তাকে একদম কড়াভাবে নিষেধ করা হয়েছে যে তোমাকে যদি কখনো কেউ, তোমার আত্মীয় স্বজন বলো, তোমার যেই হোক, খুব ক্লোজ নিকট আত্মীয় হোক, এক ডাকে কোনোদিনও সাড়া দিবে না। এইটা হচ্ছিল তার। আর দ্বিতীয়ত হচ্ছিল যে তার পরবর্তী আচরণে সে কিছু ফিউচার প্রেডিকশন করতে পারতো, এই ধরনের কিছু সিচুয়েশন হয়েছে, কিন্তু ইনশাআল্লাহ ওই জিনটা তাকে কিছু করতে পারেনি। থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি নাইভ আমাদের এসএমএস করেছেন, এবং তিনি বলেছেন যে স্বপ্নের ভয়টা আমি বিলিভ করি, কারণ আমার নিজেরও
কিছু ভয়ানক স্বপ্ন আছে এবং স্টোরিও আছে। তো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? আমাদেরকে SMS পাঠিয়ে দিন, আপনার ঘটনাটা পাঠিয়ে দিন আমাদেরকে ইমেইল করে। আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm, which is bhwtfm@radioforward.fm। আবরার আমাদের আবরার আমাদের SMS করেছেন হাজারিবাগ থেকে। রোহিত চৌধুরী সিলেট থেকে আমাদের SMS করেছেন। রাজ্য আমাদের লিখেছেন listening all along, thank you Russell brother and the whole team of Bhoot FM, you guys are doing an excellent job and thank you very much Raju for being with us, এবং আশা করছি অলওয়েজ আপনি এভাবে আমাদের সাথে থাকবেন। and হার্ডলি ফয়সাল আমাদের SMS করেছেন। সাজিদ মিরপুর 13 থেকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন। তানভীর মাহমুদ মিরপুর 1 থেকে আমাদেরকে। নাইমুল ইসলাম SMS করেছেন আমাদেরকে। হাসান খান সিলেট থেকে। এছাড়া এমডি রাব্বি হুসাইন আমাদের SMS করেছেন মুগ্ধ ময়মনসিং থেকে। এছাড়া আমাদের SMS করেছেন ইব্রাহিম এবং সুমন। সাজিদ ওয়ারি থেকে আমাদের SMS করেছেন। জিলান হাসনাত আমাদের SMS করেছেন। রিদওয়ান বনশ্রী থেকে এবং আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে রুমান আর দীপ খুলনা থেকে। এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি শাহান খিলগাঁও থেকে। এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি প্রান্ত খান, আলমাস আলী, হেদায়ত আল ফিরোজ ফ্রম রাজশাহী, রিদওয়ান আছে আমাদেরকে। এছাড়াও হিমেল সিলেট থেকে, জাহাঙ্গীর চিটাগং থেকে, ইমতিয়াজ কুড়িগ্রাম করিম চুয়াডাঙ্গা থেকে, মাহাদি উত্তর খান থেকে। এছাড়া আমাদের SMS করেছেন আরাফাত মিরপুর থেকে। তো যারা SMS করেছেন তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। যারা আমাদেরকে ফেসবুকে আমাদের সাথে কথা বলতে চান বা ফেসবুকে আমাদের সাথে থাকতে চান তারা চলে আসতে পারেন, এবং দেশের বাইরে যারা আছেন তারা লিখতে পারেন আমাদেরকে। আমাদের ফেসবুকের যে পেজটা সেখানে ইনবক্স করতে পারেন। আমরা চলে যাচ্ছি আবারও বাবু ভাইয়ের কাছে এবং তার কাছ থেকে আরেকটা ঘটনা শুনে আবার এখনই আমরা ফিরছি আপনাদের কাছে। সো সেকেন্ড একটা স্টোরি শুনি। হ্যাঁ রাসেল ভাই, এটা হচ্ছে নিউ জার্সির একটা ঘটনা। এটা হচ্ছে সাইফুল ভাই নামে একজনের কাছে শোনা। উনি ব্যাক ইন আপনার 95-6 এরকম সময় আর কি, 95 ও 96 এরকম সময়কার ঘটনা। উনি তখন আমেরিকায় আসেন ডিবি লটারি নিয়ে। আচ্ছা, তো ডিবি লটারিতে উনি আমেরিকায় আসেন এবং উনি ফার্স্টে আসেন নিউ ইয়র্কে, বাট যেখানে ওনার এটা একটা সিস্টেম থাকে যে যার কাছে আসে স্পন্সর হয়, তো সেই ব্যক্তিটা সামহাও ওখানে ছিলেন না, মানে না থাকায় ওনার থাকার খুব সমস্যা হয়। তো উনি শোনেন যে যার কাছে উনি গিয়েছেন সে ভদ্রলোক আছে নিউ জার্সিতে। নিউ জার্সি হচ্ছে নিউ ইয়র্কের পাশের স্টেট। তো উনি কি করেন, ওই নিউ জার্সির দিকেই চলে যান। উনি জিনিসটাকে মনে করেন যে অনেকটা হয়তো গেলেই পাবেন এরকম কোনো ব্যাপার আর। তো নিউ জার্সিতে চলে আসেন। আসার পরে কিন্তু উনি ওখানে কাউকে পান না, মানে পাওয়ার কথাও না আসলে। উনি যে ঘোরাঘুরি করেন, যে এলাকার নাম শুনেছেন কাছাকাছি যায়, যে সেখানে উনি কাউকে পান না। তো এর মধ্যে তো সন্ধ্যা হয়ে যায়। এখন উনি নিউ ইয়র্কে ব্যাক করবেন কিনা চিন্তা করছেন, টাকা পয়সা খুব একটা নাই। তো একটা স্টোরে যে একজন বাঙালির সাথে পরিচয় হয় ওনার। বাঙালিটা বলে যে ভাই, বলে যে আমি এরকম থাকতে চাচ্ছি সেই হ্যান। তো বাঙালি বলতেছে যে ভাই আমিও নতুন আসছি, আমার এখানে আসলে থাকার তেমন কোনো মানে আমার নিজেরও জায়গা নেই, আমি ওরকম থাকি না, বাট আমি একটা কাজ করতে পারি, আমার একটা ব্যবস্থা করতে পারি যে আমার পরিচিত আর কি একজন ডাক্তারের অফিস আছে পাশেই, এবং ওই ডাক্তার এখন নাই, ওই এটা আছে ওখানে আপনাকে আমি থাকার ব্যবস্থা করতে পারি রাত্রে। তবে যেহেতু ডাক্তার নাই তার সাথে আমি কথাও বলি না, কথা বলে নিতে হবে, কিন্তু আমি বলতে পারবো না কারণ উনি নাই, কন্ট্রাক্টরের কোনো উপায় নেই। আচ্ছা, আমার চাবি আছে, আমি আপনাকে ওখানে ঢোকাতে পারি, বাট আপনি একদম যেহেতু বাঙালি আপনি আপনাকে একটু ফেভার করছি, আপনি চুপচাপ থাকবেন, কোনো ঝামেলা করবেন না, আবার সকাল উঠে আপনি চলে যাবেন আপনার মতো। আর আপনার এরকম উচিত হয় নাই, নিউ জার্সি আপনি আরেকটা স্টেট, আপনি চিনেন না কাউকে, এভাবে চলে আসা। তো বলে ঠিক আছে, উনি রাজি হয়ে তো সাইফুল ভাই সেখানে থাকার প্ল্যান করেন আর কি। তো উনি যখন ওখানে ওনাকে রাত্রে দিচ্ছে, তো বলছে যে আপনার কাজ হচ্ছে যে আমি আপনাকে খুলে দিব অফিসটা, সন্ধ্যার পর আপনি ঢুকবেন, মানে দিনের বেলা এখানেই কাটেন, মানে রাত যখন হয়ে যাবে 8-9 এরকম সময় আপনি ঢুকবেন, ঢুকে রাত্রে থাকবেন, সকাল সকাল উঠে বেরিয়ে আসবেন, আমি লক করে দিব ওই অফিস আবার। তো বলছে ঠিক আছে। তো উনি যে এরকম রাতের বেলা মোটামুটি কিছু খাবার দাবার নিয়ে ওখানে ঢুকেন। তো ঢোকার পর দেখেন অফিসটা হচ্ছে এরকম, আপনার বেশ পুরনো হয়ে গেছে, এটা খুব নতুন অফিস না, মানে যে ডাক্তারের অফিস হোক সে হয়তো একটা পুরনো জায়গা ফ্যাসিলিটিকে রেন্ট করে বেঁচে নিয়ে সেটা করছে আর কি। তো সেখানে তাদের অফিসের কাউন্টার আছে, বাট ভেতরের দিকে একটা হলওয়ে,
যেখানে রোগী দেখা হয় চেম্বার, এক পাশে হচ্ছে নতুন দুটো রুম আর কি, নতুন মানে ওটা ইউজ করা হয় বোঝা যাচ্ছে। আচ্ছা আর আরেকটু সামনে চলে গেলে 3-4টা রুম আপনার এরকম জাস্ট বোঝা যাচ্ছে পুরোনো আনইউজড, খুব একটা ইউজ হয় না। তো উনি যেই দরজাটা খুলেন, নতুন রুমের দরজাটাই ফার্স্টে খুলে যে দেখে যে ওইখানে আসলে শোয়ার তেমন কোনো ব্যবস্থা নাই। ওই রোগীর যে বিছানা আছে এবং মানে ওই যে রোগী এক্সামাইন করার জন্য যে জায়গাটা দেখা হয় আর ডাক্তারের ছোটখাটো কিটস, তো সামহাও উনি কমফোর্টেবল ফিল করেন না। উনি হেঁটে আবার বেরোন, বেরোয় সামনে যে পুরোনো দরজাগুলো খোলার চেষ্টা করেন, একটা খুলে খুলে যায়। তো ওইখানে যে দেখে উনি বেশ বড় একটা বিছানা মাঝখানে, হ্যাঁ, এবং সেই বড় বিছানাটাকে কিন্তু তিনি বুঝতে পারছেন যে ইট ওয়াজ অ্যান অপারেটিং টেবিল। আচ্ছা অপারেটিং টেবিল ছিল, বাট ওইটা আপনার বেশ বড়, মানে আরাম করে শুতে পারবে। তো উনি মনে করেন যে যাক এইখানেই শুই, অপারেশনে তো সো হোয়াট, এখন তার অপারেশনের কিছু নেই, আমি তো আরাম করে ঘুমাইতে পারলে হলো, ঠিক আছে। তো উনি ওখানে যে রাত্রেবেলা শোয়, ওনার খাওয়া দাওয়া করে আরামসে ওখানে শুয়ে থাকে এবং মানে সময় যাচ্ছে ওখানে। আর তখন ওখানে শীতকাল, হিটিং ঠিক মতো কাজ করছে না, ওই বিল্ডিং তো এমনি অফ আপনার, ঠিক আছে, হিটিং ঠিক মতো কাজ করছে না। সো স্টার্টেড টু ফিল কোল্ড, মানে বেশ ঠান্ডা লাগা শুরু করলো। তো উনি তখন বোঝার চেষ্টা করতেছে যে এরকম ঠান্ডা লাগতেছে, উনি তো দেশ থেকে আসছে, উনি বুঝতেও পারতেছে না আসলে যে এই ঠান্ডাটা মনে হয় ইসের জন্য লাগতে পারে, নর্মাল নর্মাল, হ্যাঁ। রাইট। তো উনি করে কি, বের হয়ে এসে ওই বাঙালিকে খুঁজতে যায় বিল্ডিং থেকে, তাকে যে ওই দোকান বন্ধ, বাঙালি নেই। উনি আবার ঘুরে ফিরে তো বাইরে যে দেখে যে টেম্পারেচারের মধ্যে, যখন উনি বাইরে থেকে ভিতরে ঢুকছে তখন কিন্তু বেশ গরম, মানে ওই আচ্ছা বাইরে ছিল তখন ঠান্ডা, ভেতরে ঢুকছে গরম, মানে হিটিংটা মোটামুটি ঠিক আছে। ওই রুমে যখন যাচ্ছে আবার ওইটাই, তো উনি তখন ভাবতেছে এই রুমের মনে হয় ঠান্ডা কাজ করে না। তো সে যেটা করে, তার নিজের ওই ব্যাগ খুলে কিছু গরম কাপড় চোপড় এসে ওই খাটের মধ্যে বিছানায় শুয়ে পড়ে। শুয়ে থাকতেছে এক সময় তার কামলা চলে আসে, মানে ঘুমায় যায় সে। তো ঘুমের মধ্যে সে হঠাৎ করে ফিল করতেছে, মানে ঘুমের মধ্যে শব্দ পাচ্ছে দূর থেকে যে কে কথা বলতেছে। আচ্ছা সামাও মানে কিছু মানুষ কথা বলতেছে, মানে নারী পুরুষ মিলানো কণ্ঠ। তো এটা যখন নাকি উনি শুনছে, তখন উনি মনে করছে যে আরে আমাকে কি, মানে ঘুমের মধ্যে সে বলতেছে আমি তো এখানে ঢুকছি, মানে চেতনা পাচ্ছে না কিভাবে। তো যখন একটু হুশ হয়েছে তখন মনে হচ্ছে আমাকে কেউ ধরে ফেললো, বা এটাকে আমি সেই ডাক্তারের যেখানে আসছে ঘুমাচ্ছি তারা চিনে বুঝে ফেলছে, বা কে আশ্চর্য হচ্ছে। উনি চোখ খুলে মধ্যে দেখে যে দরজাটা, রুমটা অন্ধকার, যে মেইন দরজাটা যেখান দিয়ে ঢুকছে ওটা হাট করে খোলা ওইখানে, আর ওখান থেকে হালকা শব্দ আসতেছে। তো উনি খাট থেকে নেমে হেঁটে যায় করিডোরের প্রান্তে যে উনি দেখে কিছু মানুষ জটলা করতেছে ছায়ার মতো আর কি, মানে তাদের বোঝা যাচ্ছে কি দাঁড়ায় আছে এবং ছায়াটা পাচ্ছে। তো উনি খুব ভয় পায় আর কি, ভয় পেয়ে মনে করে শালা, ভয়টা হচ্ছে অনেকটা ডিফারেন্ট টাইপের, যে মানে আমি চুরি করতেছি ধরা পড়ছি টাইপের কিছু একটা। তো এরকম চিন্তা করে ভয় পায় যে কি করবে, মানে হতবিহ্বল। হঠাৎ দেখে যে সব শব্দ নাই, মানে মুহূর্তের মধ্যে সব শব্দ নাই হয়ে গেছে। তখন তো ওনার মধ্যে ভয়টা একটু ডিফারেন্ট ভাবে কাজ করে যে ঘটনাটা কি। তো এই সময় তিনি হঠাৎ করে পিছনে মানে কিছু একটা সেন্স করে যে পিছনে কিছু একটা আছে। তো তাকায় দেখে যে উনি যেখানে শুয়েছিল সেই জায়গাটাতে একটা মানে মানুষ শোয়া, এবং মানুষটার মানে শরীরের মানে মাঝখানের অংশটা আর কি, পেটের এই অংশটা নাই না, দুই ফাঁক করা আর কি, আলাদা করা, মানে কাটা ডিসেপ্ট করা, এরকম ফাঁক করা, এবং সেখান থেকে বিভৎস ভাবে কিছু বোঝা যাচ্ছে অন্ধকারের মধ্যে, খুব মানে এতটুকু বোঝা যাচ্ছে যে এরকম একটা জিনিস। তো এবং ওইটা দেখে উনি প্রচন্ড ভয় পেয়ে উনি ওনার ব্যাগটাকে কোনো মতে থাবা দিয়ে নিয়ে দৌড় দেয় বেরোনোর জন্য। তো যখন ওই কাউন্টারটা পার হচ্ছে তখন ওনাকে বলতেছে পিছন থেকে কেউ একজন, যে মানে ইংলিশে বলতেছে, উনি সেই জিনিসটা তখন সেভাবে বা করে নাই, ওনার কাছে মনে হয়েছে যে ওই সময় ওনাকে বলছিল যে আর কখনো এখানে আসবা না, সামথিং লাইক দ্যাট। আচ্ছা এরকম, মানে উনি তখন কিন্তু আসলে ইংরেজিতে তো ভালো ছিল না, উনি ততটুকু বুঝতে পারছে, ডোন্ট কাম হিয়ার এই শব্দগুলো উনি মোটামুটি এজাপ্ট করছে। তো উনি গেটের উপর ঝাঁপায় পড়ে গেটটাকে খুলে ফেলে, বের হয়ে এসে উনি দেখে যে পুরা ডিফারেন্ট ওয়ার্ল্ড, মানে বাইরে এসে বোঝার উপায় নেই ভিতরে কিরকম কিছু হচ্ছে, ভৌতিক ব্যাপার। বাট উনি যখন আবার ঘুরে চিন্তা করে যে গেটটা খুলবো, আর গেট খুলতে পারেনি উনি, গেটটা পুরোই লক ছিল। আচ্ছা আর ওই রাত্রেবেলা বাকি যে রাতটা ওই শীতের মধ্যে উনি বাইরে কাটানোর পরে উনি সকালবেলা ওখানে যে মানে সেলস পার্সন আসছে এখানে ইন্ডিয়ান, তাকে বলছে যে আমি এখানে আসছিলাম কালকে, আমাকে তোমাদের এই ছিল মানে এখানে যে হেল্পার মানে যিনি ছিলেন বাঙালি, সে আমাকে বলছে এখানে বাঙালি তো কোনো কাজ করে না,
আচ্ছা, তো সে বলছে বাঙালি কাজ করে না, মানে বলে যে এখানে যিনি ওই ঠিকানাটা দিয়েছিলেন, ঠিকানা দিয়েছে, দোকানদার খুলে দিচ্ছে, বলছে খুলে দিচ্ছে সে। তো এখানে বাঙালি কাজ করে না, তুমি কি মানে উল্লু নাকি, তুমি একদম বোকা? বলছে না না, আসলে আমার দিচ্ছে, এরকম হয়েছে। বলে শোনো, এখানে বাঙালি বেশ অনেকদিন কাজ করে না, গত 5-7 বছর আগে একজন বাঙালি কাজ করতো, সে এখানে গুলি খেয়ে মারা গেছিল ডাকাতের কাছে। ও ঠিক আছে, মারা গেছে। আর যে সে বলছে যে পাশের ওই ক্লিনিক, ওইটা অ্যাবান্ডেন্ট ক্লিনিক, ওখানে কোনো ডাক্তার কেউ বসে না। তো উনি নাকি, ওনার কাছে এটা একটা বিশাল শক একটা জিনিস ছিল যে উনি তখন একদম নতুন গেছেন এবং ডিবি লটারি পেয়ে গেছেন এবং একদম উদ্ভট এক্সপিরিয়েন্স। তো উনি আমাকে বলছেন যে আপনার কাছে মনে হতে পারে যে ঘটনাটা আজগুবি, বাট ইটস মানে 100% ট্রু। আমি আপনাকে বলতেছি যে এরকম আমার সাথে ঘটছিল জিনিসটা। রাইট, আমরা এখন কিছু দেখি আমাদের পেজে ছবি আপলোড করার পর অনেকে কমেন্ট করছেন, সেই কমেন্ট আমরা একটু পড়তে চাই। আমাদেরকে নাজমুল খন্দকার আমাদের সঙ্গে আছেন গাজীপুর জয়দেবপুর থেকে, এবং তিনি 2010 থেকে ভূত এফএম শোনেন। এতদিন ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে সত্যিই ধন্যবাদ। অরিন আমাদেরকে SMS করেছেন এবং তিনি বলছেন যে তার আজকে বেশ রাগ হচ্ছে, একটা ঘটনাও তার ভয় লাগেনি। আমরা খুবই সরি যদি আপনার না এরকম লেগে থাকে, বাট যদি আপনি ভয় নাই পান, আপনার যদি মানে ভয় কখনোই পান না আপনি, তাহলে আপনাকে ভয় মানে ভয় যারা পান না, মানে এটা থাকে না যে অনেকে নাকে কোন মানে একটা বিশেষ কোন ধরনের গন্ধ পান না, অনেকে কালার মানে কোন একটা কালার দেখেন না, এরকম তো অনেক কিছু আছে। আর হতেও পারে এরকম যে আপনি আসলে ভয় পান না, কোনো কিছুই ভয় পান না, এটা খারাপ কিছু না, ভালোই। জেরিন তাসনিম আমাদের SMS করেছেন। আচ্ছা, আমাদেরকে একটা শো এর আইডিয়া দিয়েছেন। অলরাইট, আমাদেরকে দেখতে পাচ্ছি যে SMS করেছেন আমাদেরকে এখানে অস্তহীন শাহিন, এছাড়াও MD আরিফুল ইসলাম তপু আমাদের SMS করেছেন, ভয় লাগছে তাই লিখেছেন। MD মেহেদী হাসান লিখেছেন নাটক থেকে আছেন আমাদের সাথে। রিপুন জামান আমাদের সঙ্গে আছেন এবং বেশি ভয়ঙ্কর আজ লিখছেন। রায়হান খান আমাদের লিখেছেন যে ভালো আছে আমাদেরকে, এছাড়া মালয়েশিয়া থেকে লিখছেন BCF তানভীর, এছাড়া আমাদের সাথে আছেন সানি স্নিগ্ধা, এছাড়া রাফায়েত হোসেন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। আচ্ছা, আমাদের সানি স্নিগ্ধা লিখেছেন লাভ ইউ ভূত এফএম, লাভ ইউ বাংলাদেশ, এবং আমাদেরকে অনেকেই এই মুহূর্তে আমাদের সাথে ইনবক্স করছেন আমাদেরকে ফেসবুকে, এবং আমি চাইবো যারা দেশের বাইরে থেকে পাঠাচ্ছেন তাদেরকে একটু প্লিজ সুযোগ দিবেন, তারা যেন কমিউনিকেট করতে পারে আমাদেরকে। আমি একটু SMS এ চলে যাই এবং আমাদের SMS দেখতে পাচ্ছি অনেকেই আমাদেরকে SMS করছেন। ইমো আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। আসাদ খান, এছাড়া আপনি আপনার নামের মাঝখানে কোনো স্পেস দেন নাই। দুরুন আমাদের SMS করেছেন রোহিত আমাদেরকে, এছাড়াও সিলেটের স্টোরিটা খুব ভয়ঙ্কর ছিল তাই লিখেছেন। আমাদেরকে শিমু চৌধুরী SMS করেছেন আমাদেরকে আলমাস আলী লালদিঘি পার সিলেট থেকে, এছাড়া আমাদেরকে ইমরান এবং কাজী SMS করেছেন আমাদেরকে রাহাত খান মালিবাগ থেকে, এছাড়া আমাদেরকে জামি SMS করেছেন আমাদেরকে সাজ্জাদ সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান মোবাইলে মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি FORTI স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা নতুন অতিথিদের নিয়ে আবারও ফিরে আসছি, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। Stay tuned to Radio Furti and don't stop. ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি পয়েন্ট FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথি, এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএম। আমরা চলে যাচ্ছি আমাদের ঘটনায়, আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ আরো একবার বলবেন এবং তারপর আপনার ঘটনায় যাব আমরা। আমি মাহিবি। আমি এখন যে ঘটনাটি শেয়ার করব সেটা হচ্ছে আমার এক আঙ্কেলের কাছ থেকে শোনা। তো ঘটনাটা ঘটে 2012 সালের আগস্টের লাস্ট উইকে। তো আঙ্কেলের বাসাটাও শোনা গিয়েছিল। তো তিনি জব করতেন ঢাকার একটা প্রাইভেট কোম্পানিতে। তো যেহেতু তিনি ঢাকায় জব করতেন, তো সেক্ষেত্রে উনি পার মান্থ জাস্ট একবার করে বাসায় যেতেন, আচ্ছা, ছুটি কাটাতে। তো তার আগে আমি একটা বিষয় বলে রাখি রাসেল, বিষয়টা হচ্ছে আমাদের মানে সোনারগাঁয়ে যে বটতলা বাজারটা, ওই বটতলা বাজারের মধ্যে খুবই পুরনো মানে দুইটা খুবই বিশাল বড় বড় বট গাছ আছে, খুবই পুরনো। এবং সেখানে একটা সেলুন ঘর আছে যেটা হচ্ছে ওনার নাম ছিল গোপাল, কিন্তু আমরা সবাই ওনাকে মানে
বাবু দাদা বলেই ডাকতাম আর কি। তো যাই হোক, ওই সেলুন ঘরের মধ্যে সেই আঙ্কেল প্রতি মাসে একবার করে এসে ওনার কাছেই চুল শেভ যাই আনুষঙ্গিক বলি ওগুলা করতেন, এবং ওনার সাথে খুবই একটা ভালো রিলেশন ছিল, পরিচিত ছিল। তো দিনটা ছিল বৃহস্পতিবার। তো ওই দিন আঙ্কেল হচ্ছে গিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয় ঢাকা থেকে। তো রাস্তায় জ্যাম থাকার কারণে তিনি বাসায় পৌঁছতে অনেক বেশি লেট হয়ে যায়। তো উনি আমাদের সেই বটতলা বাজারে যখন উনি নামেন তখন অলমোস্ট প্রায় 10-15 মিনিট বেজে যায়। আর সময়টা এরকমই ছিল, বর্ষাকাল, গুটি গুটি বৃষ্টি হচ্ছিল। একটা জিনিস ফিল করলেন তিনি যে বাজারটা পুরোই খালি, তেমন কোনো মানুষজন নেই, খুবই নির্জন, কোনো রিক্সাও নেই। তো চিন্তা করলেন যে হেঁটে বাসায় চলে যাই। বাসা থেকে বাজারটা বেশি দূরে না, 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। তো উনি বাসার জন্য রওনা দিলেন, হেঁটে হেঁটে বাসার দিকে যাচ্ছিলেন। তো হঠাৎ করে তিনি খেয়াল করলেন যে সেই গোপালের সেলুন ঘরটা খোলা। তো উনি দেখলেন যেহেতু খোলাই আসলাম এতদিন পরে, যাই তাহলে একটু কথাই বলে যাই। তো উনি সেলুন ঘরে যায় অ্যাজ ইউজুয়ালি, নর্মালি গিয়ে দেখে যে ওই গোপাল হচ্ছে গিয়ে চেয়ারের মধ্যে গালে হাত রেখে এক সাইড হয়ে বসে আছে। তো তিনি আঙ্কেল হচ্ছে গিয়ে সেলুনে গিয়ে আরেকটা চেয়ারে তিনি নর্মালি বসেন। ফার্স্টলি জিজ্ঞেস করেন যে কেমন আছেন। তো ওই পাশ থেকে গোপাল কোনো ফিডব্যাক দেয় না। তো উনি চেয়ারে বসে আনুষঙ্গিক কথা জিজ্ঞেস করতেছিলেন যে কি অবস্থা, কিভাবে চলতেছে, বা অনেক কিছু অনেকক্ষণ ধরে বলতেছিলেন, কিন্তু ওই গোপাল কোনো অ্যান্সার দিচ্ছিল না। এতে করে আঙ্কেল খুবই রেগে যায় যে আমি এতক্ষণ ধরে এতগুলো কথা বলতেছি, আপনি কোনো কথার অ্যান্সার দিচ্ছেন না। তো আমি আগে তো আসলে খুবই মজা করতেন, খুবই করতেন, আজকে আপনি কোনো অ্যান্সার দিচ্ছেন না, কি সমস্যা, কি আপনার কি হয়েছে, এই বলে উনি চেয়ারে ধাক্কা মারে। তো আমরা আসলে জানি যে সেলুনে যে চেয়ারগুলো থাকে সেগুলো সুইং করে। তো যখনই তিনি ধাক্কা মারলেন তখনই হচ্ছে চেয়ারটা যখন ঘুরে যায় তখন গোপাল এবং আঙ্কেল দুজনে মুখোমুখি হয়ে যায়। যখনই গোপাল মুখোমুখি হয়ে গেল তখনই আঙ্কেল একটা জিনিস তখন দেখলেন, সেটা হচ্ছে গিয়ে গোপাল চেয়ারের মধ্যে যে বসে আছে তার কোনো পা ছিল না। আচ্ছা। এবং তার একটা সাইড পুরাই ঝলসানো ছিল। এবং তিনি আরেকটা জিনিস খেয়াল করলেন যে সেলুন ঘরে তো অনেকগুলো মিরর থাকে, কিন্তু কোনো মিররে তার কোনো প্রতিচ্ছবি নেই। তিনি আসলে কোনো কিছুই ভাবতে পারতেছিলেন না যে কি করবে এখন। তাই জোরে একটা আত্মচিৎকার দেয়, আত্মচিৎকার করে তিনি সেন্সলেস হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পরে বাজারে যারা নাইট গার্ড ছিল তারা দৌড়ে এসে তাকে পানি টানি ঢেলে যেভাবে হোক করার নর্মাল করে জ্ঞান ফিরালো। তখন জিজ্ঞেস করলো সিকিউরিটি, তাই আপনি বট গাছের নিচে কি করতেছেন? আঙ্কেল তখন আরো ভয় পেয়ে যায়, আমি তো ছিলাম সেলুন ঘরে, আমি বট গাছের নিচে কিভাবে আসলাম? তিনি আরো ভয় পেয়ে যায়, তিনি আর কোনো কিছুই করতে চাইলেন না। বললো যে আমার ভালো লাগতেছে না, আমাকে বাসায় নিয়ে যান, আমি বাসায় যেতে চাই। তো ধরাধরি করে ওনাকে বাসায় নিয়ে গেল। তো ওনার আত্মীয় স্বজন যারা ছিলেন তারা বললেন যে কি সমস্যা, কি হয়েছিল, কি দেখছো তুমি, কি হয়েছে, ঘটনাটা কি? তখন তিনি বললেন যে আমি আসলে এই হয়েছে, আমি ঢাকা থেকে আসতেছিলাম, তোর সেলুন ঘরটা খোলা ছিল, আমি গেলাম, এই ঘটনা। তখন নাইট গার্ড বললো যে গোপাল মারা গেছে আজকে 17 দিন হয়। তো এটা শুনে উনি আরো ভয় পায়, খুবই ভীতিকর একটা অবস্থা হয়ে যায়। তারপরে নাইট গার্ডরা আরো অনেক কিছু জানা গেল যে নাইট গার্ড প্রায় রাতে 12টার পরে মাঝরাতে প্রায়ই তারা দেখে যে ওই সেলুন ঘরটা খোলা। অনেক সময় তারা দেখে যে সেলুন ঘরটা খোলা, কিন্তু তারা ভয় কেউ ওরকম করেনি। ঘটনাটা ওই দিকের অনেকেই জানে, মোটামুটি সবাই প্রচলিত একটা ঘটনা। তারপর থেকে আসলে এই ঘটনার স্টেপটা এখানে ইঞ্জ হয়ে গেলে খুবই বেটার হতো, কিন্তু এটা সেকেন্ড পার্টও চলে আসে। যেমন আঙ্কেল হচ্ছে প্রতি রাতেই জাস্ট স্বপ্নে দেখতো যে ওনাকে স্বপ্নে গোপাল বলতো যে তুই আমাকে ধাক্কা কেন দিলি। প্রতি রাতে কন্টিনিউসলি তিনি একটা স্বপ্নে দেখতো যে তুই আমাকে ধাক্কা দিলি কেন। তারপরে তিনি একটা একটা হুজুরের শরণাপন্ন হয়, ওইখান থেকে কিছু টিপস দেয় ওনাকে। ওগুলো করার পরে হচ্ছে বিষয়টা নর্মালি হয়। কিন্তু রাসেল ভাই ওই দোকানটা, যে সেলুন ঘরটা ছিল, যে গোপাল মারা যাওয়ার পর থেকে কিন্তু ওই সেলুন ঘরটা পরিত্যক্ত ছিল, ওরকম ওটার ইউজ ছিল না, অন্য কেউ ইউজ করতো না, তালাবদ্ধই ছিল। কিন্তু প্রায় মাঝরাতে কেউ না কেউ দেখতো যে সেলুন ঘরটা খোলা। এই ছিল ঘটনা। অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি আমাদেরকে আলামিন ঢালি SMS করেছেন, ফার্স্ট টাইম SMS করেছেন তিনি, আসলে ইনবক্স করেছেন তিনি, এবং তিনি লিখছেন আমার নাম আলামিন ঢালি, আমি থাকি ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়াতে,
এবং ভূত এফএম তিনি লাইক করেন এবং তিনি ভূত এফএম শুনছেন, সেটা তিনি জানিয়েছেন। থ্যাংকস ফর বিং উইথ আস। রাসেল দাদা, আমি পূজা রয় ফ্রম ইন্ডিয়া, ফুর্তি অ্যাপ দিয়ে শুনছি। আমি আর আমার বেস্ট ফ্রেন্ড অর্ণবী মিলা, খুব ভালো লাগছে। আমরা একটা এক্সপিরিয়েন্স আছে আমার হরর, আই ওয়ান্ট শেয়ার ইট ভূত এফএম, এবং আমার মনে হয় যেটা আর দেরি না করে আপনি এখনই আমাদেরকে ইমেল করে দিতে পারেন বা কালকেও দিতে পারেন। আমরা সিলেক্টেড হলে ডেফিনেটলি আপনার এটা পড়বো, এবং আপনি যদি চান তাহলে আপনি রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন, অডিও ক্লিপটা প্লে করবো যদি সিলেক্টেড হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি তমা। আমার স্টোরিটা হলো বলে স্টোরি শেয়ার করতে শুরু করেছেন, তো আমার দেশের বাইরে থেকে এসএমএস এটা পাঠিয়েছিলেন আমাদের ফেসবুকে। আপনি প্লিজ আপনার এই মেইলটাই, আপনার এই স্টোরিটাই আপনি আমাদের ইমেইলে ফরওয়ার্ড করে দিন। আমাদেরকে কুয়েত থেকে শুনছি লিখেছেন মারুফ তুহিন। 2012 থেকে তিনি এখন পর্যন্ত আমাদের সঙ্গে রয়েছেন এবং আশা করছি বাকিটা সময় আজকে আমাদের সঙ্গে থাকবেন এবং সবসময় আমাদের সঙ্গে থাকবেন। আমরা চলে যাচ্ছি আমাদের এসএমএস এ, এবং এসএমএস দেখতে পাচ্ছি আরো অনেকে আমাদের এসএমএস করেছেন। ইমতিয়াজ করিম আমাদের এসএমএস করেছেন চুয়াডাঙ্গা থেকে, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি তানভীর হোসাইন সান্তাহার থেকে। এছাড়াও আল্লাহ শাহিন আমাদের এসএমএস করেছেন আসাদ খান, শাকিল আহমেদ আমাদের এসএমএস করেছেন, আমাদের এসএমএস করেছেন মিলন জুবায়ের ফরিদপুর থেকে এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সৈকত চিটাগং থেকে, এছাড়াও শাকিল আহমেদ চাঁপাইনবাবগঞ্জ থেকে, শেরপুর থেকে আমাদেরকে এসএমএস করেছেন, আফরিন আমাদের এসএমএস করেছেন, আই লাভ ভূত এফএম লিখেছেন, আমাদেরকে এসএমএস করেছেন আরো অনেকেই দেখতে পাচ্ছি এই মুহূর্তে, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আরো যারা, তাদের মধ্যে আছেন চাঁপাইনবাবগঞ্জের রীতি শুভ ফ্রেন্ড থেকে আছেন, সাজ্জা মিম আছেন আমাদের এখানে দৌলতপুর থেকে, এছাড়াও ইলিয়াস হোসেন আমাদের সাথে আছেন, রাফি আহমেদ আমার সাথে আছেন, আমাদের সাথে আছেন তিমাত পুলিশ লাইন থেকে, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। আপনি যদি আসতে চান তাহলে চলে আসতে পারেন, এসএমএস করতে পারেন, আমাদেরকে ইমেইলে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন, এবং আমাদেরকে ফেসবুকেও আপনারা নক করতে পারেন। আমরা চলে যাচ্ছি, জানিয়ে দিচ্ছি সব নিয়মগুলো। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিয়ে 9840 নাম্বার আমাদের ইমেল করতে চাই। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@fuርቲ.fm which is BHWTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনি আপনার জীবনের সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠিয়ে পারেন সরাসরি আমাদের ফেসবুক পেজে যাওয়ার অ্যাড্রেসটা দিয়েছি www.facebook.com/radioforti and www.facebook.com/bhutfm.russell। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপরে আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনা শুনবো। ধন্যবাদ রাসেল ভাই। আমার নাম হচ্ছে সোহান, আমি মিরপুর সেনপাড়া থেকে এসেছি। জি, শুনি আপনার ঘটনা। তো আমার যে ঘটনাটি, এটা হচ্ছে আমার এলাকার এক হুজুরের মুখ থেকে শোনা। ওনার গ্রামের বাড়িতে ঘটনাটি ঘটে, বরিশাল ওনার গ্রামের বাড়ি। তো ঘটনাটি প্রায় স্বাধীনতার পরপরই আর কি, আজ থেকে অনেক বছর আগে। তো সাধারণত ওই সময়কার আসলে কিছু জমিদাররা থাকতো, যারা দেখা গেছে তাদের নিজস্ব একটা এলাকা তারা নিয়ন্ত্রণ করতো আর কি। তো আমার ঘটনাটি ওই এক জমিদার এবং তার ওই জমিদার বাড়ির আপনার পুকুর, এই সমস্ত তার বাড়ির নেই আর কি। তো আপনার জমিদারের স্বভাবটি ছিল খুবই বদমেজাজি স্বভাবের আর কি। তার ভিতরে বলতে গেলে একটু খারাপ মানুষের ভিতরে যত ধরনের গুণাবলী থাকা, তার ভিতরে সব ধরনের গুণাবলী বিদ্যমান ছিল। উনি সারা বছর তার প্রজাদেরকে মানে প্রচুর কাজ করাতেন, বিনিময়ে পারিশ্রমিক ঠিক মতো দিতেন না, এবং ওনার আরো অনেক বাজে স্বভাব ছিল, সেগুলো আমরা না শুনি আমরা বুঝতে পেরেছি। তো আপনার মনে করেন ওনার যে বাড়ির যে বিবরণটা আমি আপনাকে দিলাম, ওনার বাড়িতে একটা পুকুর পাড় ছিল আর কি। তো আপনার মনে করেন দেখা গেছে ওনার গ্রামের যে সমস্ত প্রজারা তার কথার অবদ্ধ হলে সে কি করতো, ওই তাদেরকে মেরে ওই পুকুরে ফেলে দিত। এই কারণে আপনার মনে করেন যতদিন বাড়তে থাকলো জমিদারের এই অত্যাচার, ততদিনই দিন ই করতে লাগলো। এবং আরেকটা প্রবলেম ছিল, ওনার পুত্র সন্তানের খুব ইচ্ছা ছিল, কিন্তু ওনার কখনো পুত্র সন্তান হতো না, ওনার সবসময় কন্যা সন্তান হতো, এবং এই কারণে উনি সন্তানকেও নিজের হাতে মেরে ফেলতেন এবং সাথে সাথে সন্তানের মাকেও নিজের হাতে মেরে ফেলতেন। তো রীতিমতো আমরা বোঝা যাচ্ছে উনি প্রচন্ড নিষ্ঠুর ছিলেন এবং অনেক অত্যাচারী ছিলেন। তো এমত অবস্থায় জমিদার বুঝতে পারলো যে তার বংশ নিঃশেষের পর্যায়ে, যেহেতু তার কোনো পুত্র সন্তান না থাকার কারণে সে এই সমস্ত জিনিস চিন্তা ভাবনা করতে করতে সে রীতিমতো খুব সিক হয়ে গেল এবং প্রায় মৃত্যুর মুখে পতিত হলো আর কি। তো এরকম কয়েকদিন যাওয়ার পরে জমিদার মারা গেলেন, এবং ওই জমিদার বাড়ির ভিতরে
আহ, গ্রামের মানুষজন যারা, তারা তো কখনো যেত না, এবং আস্তে আস্তে বাড়িটি একটু অভিশপ্ত বাড়ি হিসেবে পরিণত হলো, এবং ওই গ্রামের মানুষজন ওই জমিদার বাড়ি নিয়ে বিভিন্ন ঘটনা কথা বলতে শুরু করলো। হ্যাঁ, কথা বলতে শুরু করলো আর কি। তো আমি যে হুজুরের মুখ থেকে ঘটনাটি শুনেছি, উনি এই গত বছর আর কি ঈদে ওনার কিছু ফ্রেন্ড সার্কেল নিয়ে তাদের গ্রামের বাড়ি যায় আর কি। তো গ্রামের বাড়ি যাওয়ার পরে তার যে বন্ধুরা তাদের গ্রামের বাড়ি ঘুরতে বের হওয়ার পরে তাদের গ্রামের মানুষজনের মুখে তাদের এই জমিদার বাড়ির এই বিভিন্ন কথা শুনে তার সে বন্ধু সে ইচ্ছা প্রকাশ করলো যে জমিদার বাড়িটি দেখতে যাওয়ার জন্য। তো তার বন্ধু সে মানা করলো যে যেহেতু গ্রামের ময়মুরব্বী মানুষ তারা যেহেতু মানা করে, সো এইখানে যাওয়াটা আসলে ঠিক হবে না। কিন্তু তার বন্ধু যে কথা সেই কাজ। তার পরের দিন তাদের সবার কথা মানে বাইরে যে আর কি সে সেই জমিদার বাড়িটি দেখার উদ্দেশ্যে সে বের হয়, এবং জমিদার বাড়িটির যাওয়ার মানে রাস্তায় সে মানে অন দ্য ওয়েতে সে অনেকে জমিদার বাড়িটি কিভাবে যেতে হবে মানে তার রাস্তা জিজ্ঞাসা করে। অনেকে জানার পরও অনেকে বলছে যে কিভাবে যেতে হবে, বাট সবাই শুনে খুব অবাক হয়েছে, কারণ সাধারণত ওই গ্রামের মানুষ যারা তারাও কখনো ওই বাড়িতে যায় না কোনো কারণে। তো রীতিমতো সে কোন রকম ঠিকানা মানে এই ঠিকানা মতো পৌঁছে যায়। তো জমিদার বাড়িটির ভিতরে মানে তার যে বন্ধু যখনই প্রবেশ করলো, মানে কেমন যেন তার কাছে অস্বাভাবিক এবং অদ্ভুত মনে হলো জায়গাটি। মনে হয় জায়গাটি যেন তার নিজস্ব প্রাণ হারিয়ে ফেলেছে। অনেক বছর প্রায় বাড়িটি বন্ধ থাকার কারণে শূন্য অবস্থা। সে ওইখানে ঢোকার পরে কেমন যেন একটা অস্বস্তি বোধ করা শুরু করলো। তো সে হাঁটতে হাঁটতে সেই পুকুর পাড়টি তার চোখে পড়লো। তো তার রীতিমতো ধূমপান করার অভ্যাস থাকার কারণে সে ওই পুকুর পাড়ে বসে একটা সিগারেট জ্বালালো আর কি। তো এখানে কিছুক্ষণ সময় পার করতে করতে সে ভাবলো মহলটি মানে ঘুরবে, এরকম একটা চিন্তা তার মাথায় আসলো আর কি। তো এমন অবস্থায় কোথা থেকে যেন এক মানে অতীব সুন্দরী এক নারী, তার পরনে ছিল সম্পূর্ণ সাদা কালের একটি শাড়ি, এবং তার লম্বা ছিল প্রায় মানে 6 ফিট 6 ফুটের মতো সে লম্বা ছিল, এবং তার শরীর থেকে এক ধরনের স্মেল আসতেছিল। সাধারণত মানে আমরা কোনো হেভিওয়েট পারফিউম থেকে এই ধরনের স্মেল পাই না। তো সেই মহিলাটি এসে তার কাঁধে হাত রেখে জিজ্ঞাসা করলো যে আপনার নাম কি, আপনি কে, আপনি তো এর আগে কখনো দেখি নেই, আপনি জানেন না জমিদার বাড়িতে ঢোকান এসে। তো সেই মহিলাটির প্রশ্নে অবাক হয়ে বললো যে আমি শুধু মহলটি দেখতে এসেছি, আমি দেখে চলে যাবো। বলে আচ্ছা ঠিক আছে, আসেন যেহেতু আসেন, দেখে যান তাহলে। এই কথা বলে সেই মহিলাটির পিছন পিছন হাঁটতে শুরু করলো। এমন অবস্থা অনেক দূর যাওয়ার পরে সে মহিলাটিকে জিজ্ঞাসা করলো যে আর কতক্ষণ লাগবে। উত্তরে শুধু মহিলা একটা কথাই বললো যে হাঁটতে থাকেন, পেয়ে যাবেন। অনেক দূর যাওয়ার পরে সে জিজ্ঞাসা করলো আচ্ছা আপনার নাম কি, আপনি এখানে কি করেন, এত বড় জমিদার বাড়ির ভিতরে কি আপনি একাই থাকেন? উত্তরে মহিলা বললো আমি কে, আমার পরিচয় জানতে চান? তাহলে ওই যে বাগানটা দেখতেছেন ওইখানে যান, ওইখানে গেলে আমার পরিচয় পাবেন। তো লোকটি রীতিমতো মহিলাটির কথা শুনে অবাক হয়ে গেল। সে আঙ্গুল দিয়ে যেই দিকে দেখিয়ে দিল, সেদিকে যে আস্তে আস্তে মানে সে বাগানের দিকে যে দেখলো যে বিশাল বড় আকার একটা গাছ জীর্ণশীর্ণ অবস্থায় পড়ে রয়েছে অনেক বছর ধরে। গাছটির সামনে সে যে দৃশ্যটি দেখলো, রাসেল ভাই সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখলো মহিলাটি গলায় ফাঁসি দিয়ে এখানে জ্বলে পড়ে আছে, এবং গলায় ফাঁস লাগার কারণে তার জিহ্বা প্রায় মুখ থেকে বেরিয়ে আসতেছে। এই দৃশ্যটি দেখার পরে সে হতবাক হয়ে গেল, তার বাকরুদ্ধ হয়ে গেল। সে কি করবে সে বুঝে উঠতে পারতেছিল না। সে আত্মচিৎকার করতে চাইলো, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বের হইলো না, এবং সে যতটুকু সূরা কালাম জানতো সব এখানে পড়া শুরু করলো। সে তার গায়ের সমস্ত শক্তি দিয়ে এখান থেকে দৌড় দিয়ে পালিয়ে আসার চেষ্টা করলো, কিন্তু সে ব্যর্থ হলো। এবং সে ঘাড় ঘুরিয়ে যখন সেই মহিলাটির দিকে তাকালো, দেখলো যে মহিলাটি হাঁটতে হাঁটতে এক বাগানের ভিতরে মিলিয়ে গেল আর কি। তার কিছুক্ষণ পরে তার সাথে যা ঘটলো তা সে মানে বিন্দু মাত্রই সে এটা দেখার জন্য প্রস্তুত ছিল না। দেখলো বিবর্ণ অবস্থায় খুব ভয়াবহ এক চেহারা নিয়ে এক লোক, তার গা থেকে পচা মাংসের গন্ধ আসতেছে, এবং তার চোখের মণিগুলো আগুনের মতো জ্বলজ্বল করতেছে। এই ধরনের চেহারার এক বিভৎস এক লোক আস্তে আস্তে করে তার দিকে হাঁটতে হাঁটতে এসে এক সময় তার গলা টিপে ধরে বলল যে এসে যেহেতু পড়েছিস তাহলে থেকে যা আমাদের সাথে। তো এই সমস্ত ঘটনা তার সাথে ঘটতে ঘটতে বাইরের মসজিদে এর ভিতরে ইতিমধ্যে অনেক সন্দেহ হয়ে গেছে। অনেকক্ষণ ধরে যেহেতু উনি বাড়িটির ভিতরে, বাইরের মসজিদে মাগরিবের আজান দেওয়া শুরু করলো। তো মাগরিবের আজান শব্দটা যখন তার কানে আসলো, এরপরে তার আর কিছুই খেয়াল নেই, সে ওখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। এবং পরের দিন সে যখন আবিষ্কার করে তাকে তার একটা হসপিটালের বেডে, এবং তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, তারপরে সে সব ঘটনা খুলে বললো। এবং তার আরেকটা প্রবলেম হইতো, সে মাঝে মধ্যে স্বপ্নে ওই যে মহিলাটি, সেই মহিলাটি মাঝে মধ্যে তার স্বপ্নে আসতো, এবং ওই ঘটনাগুলো তার মাঝে মধ্যে স্বপ্নে এসে দেখা দিত। এই কারণে সে রীতিমতো মানসিক বিধ্বস্ততে থাকলো, এবং এট এ টাইম অনেক কবিরাজ অনেক হুজুরের শরণাপন্ন হয়েছে সে, কিন্তু মানে তাতে কোনো তার মানে সমাধান হয়নি। অনেক কষ্ট করার পর এখন উনি কেমন আছেন?
এখন মানে রিসেন্টলি তার মুখ থেকে আমার আর কি যেভাবে শুনছি, সে বলেছে ভালো একটা হুজুরের কাছ থেকে সে কিছু পরামর্শ নিয়েছে এবং তাকে কিছু তাবিজ দেওয়া হয়েছে এবং তাকে কিছু মানে সূরা কারাত দেওয়া হয়েছে, এগুলো সে মানে রীতিমতো পড়ে এবং এখন নাকি সেই স্বপ্নটা নাকি দেখা বন্ধ হয়ে গেছে, এখন সে মোটামুটি ভালো হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। যাত্রাবাড়ি থেকে ফারহান আমাকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন হিসেবে নাফিস খুলনা থেকে, আমাদেরকে RJ DW চৌধুরী, আমাদের অনেকে SMS করছেন। SMS আমরা পরে পড়ি, আজকে সময় খুব কম। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, বিরতির পরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি and don't stop the ফুর্তি। Bhoot FM. Tonight comes alive. Right. The night comes alive with গ্রামীণ ফোন শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.2 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই লিখছেন যে অনেক ভয়ঙ্কর ঘটনা আছে, কিভাবে শেয়ার করবেন বুঝতে পারছেন না আপনি। তো আমি মানে এই ইমেলটা এসছে একটার সময়, মানে আমি প্রতিদিন বলি তারপরেও এই ইমেলগুলো আসতেই থাকে। আমি আরো একবার আপনাদের জানা দিচ্ছি, আপনার ঘটনা আপনি ইমেল করে পাঠাবেন। যার ফেসবুক অ্যাকাউন্ট আছে তিনি নিশ্চয়ই, মানে আপনি যদি মেসেজ লিখতে পারেন ফেসবুকে, তাহলে ইমেলও লিখতে পারবেন। দ্যাটস ভেরি ন্যাচারাল। এবং আপনি, আমার মনে হয় যে আপনি মানে ইটস ভেরি ইজি। কিন্তু আপনি জাস্ট কারো কাছ থেকে আপনি যদি একদমই না বোঝেন, কারো কাছ থেকে শিখে নিলেই আপনি দেখবেন, বা কাউকে ইমেলটা করাই ফেললে আপনি দেখবেন যে আপনার ঘটনাটা আমি পেয়ে গেছি। bhutfm@radiofurti.fm, স্পেলিংটি কি BHTTFM@RADIOFORT.fm। যদি জানতে তারপরে বুঝতে সমস্যা হয়, আমাদের ফেসবুক পেজে এসে যে কাউকে জিজ্ঞেস করুন, আপনাকে বলে দেবে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনি শুনবো যে আপনি কোথা থেকে এসেছেন। হ্যালো লিসেনার্স, আমি রুবাইদ রেজা, আমি এসেছি মিরপুর 13 থেকে। শুনি আপনার ঘটনা। তাহলে ভাইয়া চলে যাচ্ছে আমার ঘটনাতে। আমার ঘটনাটি আমার দেশের বাড়ি, আমার গ্রামের বাড়ি চাঁদপুরে। সো আমার গ্রামের বাড়িতে আমি তখন অনেকদিন পরে গেছিলাম। আমার গ্রামের বাড়িটা একেবারে অজপাড়া, ছোট্ট একটি গ্রাম। সো আমার গ্রামের বাড়ির বর্ণনাটা দিই, যেহেতু বাড়িটা নিয়ে ঘটনাটা, বাড়ির বর্ণনাটা দিই। আমার বাড়িটার পেছনের সাইডটাতে অনেকগুলো সুপারির বাগান আছে। সুপারির বাগানের পরে একটা অনেক বড় খালি জমি আছে, একটা খালি জমি, ওইখানে একটা উঁচু টিলা ছিল। ওই টিলাটা নিয়ে ঘটনাটা। সো অনেকদিন পরে আমি বাড়িতে যাওয়ার পরে আমার কাজিনদের সাথে ওইখানে আমি বিকালের সময়টা টাইম পাস করতাম, যেহেতু অনেক সুন্দর বাতাস ছিল, দক্ষিণা হাওয়া ছিল। আমি বিকালে ওইখানে প্রত্যেক দিনের মতো গিয়ে বসলাম। দেন আমার ওইখানে বসার সাথে সাথে আমার কাজিন একসাথে, আমরা সবাই মিলে ওইখানে বসে গল্প করতে করতে আমার কাজিন এক সময় আমাকে বলতেছে যে দোকানের কাছে চলে যাবে। ও কিছু দোকানের কাছ থেকে সামথিং কিছু কেনাকাটা করতে গেছে। আমি এখানে বসেছিলাম, বসে গান শুনতে শুনতে কখন আমি ঘুমিয়ে পড়ছিলাম। দেন ঘুম থেকে ওইটা দেখে সন্ধ্যা হয়ে গেছে, প্রায় মাগরিবের শেষ পর্যায়ে। আর ঘুম থেকে ওইটা অন্ধকার, চার সাইডে খুব ভয় পেয়েছে একা একা ওই জায়গাটাতে। হঠাৎ একটা অদ্ভুত ধরনের ছায়া দেখতে পেলাম। একটা অদ্ভুত ধরনের ছায়া দেখতে পেয়ে আমি ভয়ে দূরে পালাতে যাচ্ছিলাম, গাছের সাথে বাড়ি খেয়ে ওইখানে ফ্ল্যাট হয়ে যাই। দেন আর কিছু বলতে পারি না। সকালবেলা দেখি আমার যে বাসায় যে মাথায় জলপট্টি দেওয়া। তারপরে কয়েকদিন পর থেকে আমি ঢাকায় চলে আসি। তার কয়েকদিন পরে তারপর থেকে শুরু হয় আমার এফেক্টটা। যে এফেক্টটা শুরু হয়, এফেক্টটা ছিল আমি রাতেরবেলা যখন ঘুমাতাম তখন প্রায় মিডনাইট, যেটা মধ্যরাত্রে, আমি ঘুম থেকে উঠে যেতাম। ঘুম থেকে উঠে আসলে কোনো কিছু দেখতে পেতাম না, জাস্ট একটা স্মেল পেতাম। স্মেলটা ফার্স্ট টাইম অনেক ভালো ছিল, ফার্স্ট টাইম অনেক ভালো হতো। তারপরে নেক্সট টাইম এত বাজে একটা স্মেল হতো যেটা আমার নিঃশ্বাস বন্ধ করে নিত। আমি নিঃশ্বাস নিতে পারতাম না, আমার শরীরের ওয়েট বেড়ে যেত, আমি চলতে পারতাম না। জাস্ট আমি অনুভব করতে পারতাম কিছু একটা আমার শরীরের উপরে ভর করছে। ফার্স্ট টাইম আমি বুঝতে পারি নাই যে আসলে আমার সাথে কি হচ্ছে, কাউকে কিছু বলিও না। সো এরকম ওয়ান ডে বাই ডে চলতে থাকে। একদিন আমার আম্মুর সাথে আমি ব্যাপারটা শেয়ার করি। আমার আম্মুর সাথে ব্যাপারটা শেয়ার করলে আমার আম্মু জাস্ট কিছু মনে না করে ওই ঘটনার পর থেকে আম্মু আমাকে গ্রামের বাড়িতে আবার নিয়ে যায়। গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমার আম্মুর একটা পরিচিত হুজুরের সাথে আমার কথা বলিয়ে দেয়। দেন ওনার কাছে নিয়ে যায়, ওনার কাছে পরিচয় করানোর পরে সবকিছু খুলে বলে আমি, আমাকে ওই হুজুর চেক আপ করার পরে বলতেছে যে আমার সাথে একটা আলগা জাতীয় কিছু আছে। দেন আমাকে কিছু তাবিজ দেয়। ওই তাবিজটা দেওয়ার পরে বলে যে 3 দিন রাখার জন্য। 3 দিন রাখার পরে তারপরে একটা কিছু খাওয়ার তাবিজ দেয়, ইঙ্ক পেন দিয়ে লেখে, তারপরে প্লেটের ভিতরে লেখে গোটা পানি দিয়ে ধুয়ে খেতে দেয়, এরকম ভাবে দেয়। বাট আমি 3 দিন তাবিজটা রাখতে পারি না। 2 দিন পরে আমার তাবিজটা হারিয়ে যায়, বাট কোথায় হারিয়ে যায় সেটা বলতে পারি না।
এরকম দিন দিন এফেক্ট বাড়তে থাকে। হুজুর কিছু করতে না পেরে আমার আম্মুকে বলে যে একটা ঠিকানা দিয়ে একটা উপজাতি কবিরাজের কাছে নিয়ে যেতে বলে চিটাগাঙে। সো ওইখানে একটা পাহাড়ি অঞ্চলে আমাকে উপজাতি একটা কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। ওই কবিরাজ আমার দেখা বলে যে লাস্ট টাইম আনছেন, সো নিয়ে আসছেন যেহেতু, তাহলে দেখি আমি কি করতে পারি। ওই কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরে ওই কবিরাজ আমাকে দেখে অনেকক্ষণ কি জার ফুক করে, তারপরে একটা ডিম দিয়ে আমার শুরু করে, ট্রিটমেন্ট শুরু করে। একটা ডিম উনি কি করে জার ফুক দিয়ে, একটা ডিমকে জার ফুক দিয়ে তারপরে আমাকে বলে যে ধরতে। তারপর আমি সেটা আমরা না হয় না জানলাম, তারপরে কি হলো? তারপরে যা হয় ওই কবিরাজের ইনশাল্লাহ ওই কবিরাজের ইতেই যে দাওয়াই দেয় ওইসব নিয়েই আমি খুব এখন বর্তমানে ভালো আছি ভাইয়া। তারপরে আর ওই এফেক্টটা দেখতে পাই না। তারপরে আমি দেশেও যাওয়া হয় না, আমার আম্মু আর দেশে যাইতেও দেয় না। আর ওই কারণে? হ্যাঁ, ওই কারণের পর থেকে। আর ওকে, সুতরাং আপনি এখন ভালো আছেন। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি দেখতে পাচ্ছি যে লিখছেন রাসেল ভাই, আমি নাদিম ইটালি থেকে শুনছি, আপনি তো SMS পড়েন না, কি মনে হয় আপনার? SMS পড়ি কি পড়ি না, কি মনে হলো? ভাইয়া 2 years পর শুনছি, অনেক ভয় লাগছে। নামটা হচ্ছে ফাহিম। অলরাইট, আমাদেরকে অনেকেই এখনো SMS করে যাচ্ছেন এবং ফেসবুকে অনেকেই আমাদের সঙ্গে এই মুহূর্ত পর্যন্ত আছেন এবং ফেসবুকে কমেন্ট করছেন। তানভীর হুসাইন দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি আরো অনেকেই ফেসবুকে এবং SMS এ। এবং আপনারা যারা রাত জেগে ভূত FM শুনেন এবং এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন, তাদেরকে আসলে আমি ধন্যবাদ জানাই।